জনাব রাশেদ খান, আপনার মাধ্যমে আলাপটা শুরু করতে চাই। শিরোনামে আমরা করছিলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটা বক্তব্য, তিনি বলেছেন শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে। সাংবাদিকটা মূলত প্রশ্ন করেছিলেন যে তিনি আসলে কোথায় কিভাবে মানে কূটনৈতিক মিশরে আত্মসমর্পণ করবেন কিনা, কোনো তথ্য জানেন কিনা। তখন আসলে প্রতিমন্ত্রী বলেছেন সেটা আমাদের বিষয় না, তিনি যেখানে আত্মসমর্পণ করবেন তারপর তাকে দেশে না জেলে যেতে হবে। কথা হচ্ছে শেখ হাসিনার মাঝখানে একটা সময় আলাপের মধ্যে ছিল না, যখন রায়টা হয়ে গেল একদম চুপচাপ ছিল, হঠাৎ করে বলা হলো ডিসেম্বরে রয়টার্সের একটা রিপোর্টে, এবং তারপরে আমরা শুনে ফেললাম। আমি ফিরবে কি ফিরবে না তার আগে জানতে চাই এই বিষয়টা কি আসলেই আলাপের নাকি এমনি নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য বলা, আর কি আপনার রাজনৈতিক অবজারভেশন? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দেখেন, শেখ হাসিনা বাংলাদেশে আর কখনোই ফিরবে না। আচ্ছা, মূলত শেখ হাসিনা মনে করছে যদি আওয়ামী লীগ কোনোভাবে রাজপথ দখল নিতে পারে তো সেক্ষেত্রে তার ফেরার একটি পথ তৈরি হবে। দেখেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের পরে প্রকৃতপক্ষে কি আসলে আওয়ামী লীগ মাঠে আছে? একসময় তো আমরাও অপোজিশনের রাজনীতি করেছি, আমরা চেষ্টা করেছি রাজপথে থাকার, আমাদের সাধ্যের মধ্যে প্রতিরোধ গড়ে তোলার। হ্যাঁ, আমরাও ঝটিকা মিছিল করেছি, আমাদের নানান ধরনের অভিজ্ঞতা আছে। কিন্তু আওয়ামী লীগ পতনের পরে তাদের নৈতিক পতন এতটাই হয়েছে যে আওয়ামী লীগের কর্মীদেরকে মাঠে পাওয়া যাচ্ছে না। মূলত আমার কাছে মনে হয় আওয়ামী লীগের কর্মীরা অনেকটা হতাশ যে নেত্রী কেন পালিয়ে গেল। প্রয়োজনে আমরা জীবন দিতাম, তার জন্য লড়াই করতাম। দেখেন, যে পালিয়ে যায় তার সাথে কেউ থাকে না। আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে একদমই মানে সবাই শেষ হয়ে গেছে আমি সেটি বলবো না, আছে। আওয়ামী লীগ একটি বড় দল ছিল, কিন্তু বড় হইলেই সবসময় আসলে নৈতিকতা থাকে না। নৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে। এবং বাংলাদেশে যারা সরকারি দলে, যারা বিরোধী দলে রয়েছে, সবাই কিন্তু কমন একটা জায়গায় সবাই মোটামুটি ঐক্যমতে আছে। সেটি হলো যে শেখ হাসিনা আমার শত্রু, আপনার শত্রু। যদি বাংলাদেশে আওয়ামী লীগ কখনো ফিরে আসে তাহলে আমরা কে এখন সরকারি দলে আর কে অপোজিশনে, এইটা সে দেখবেন না না না, কমন জায়গাতে এক আছে, ঠিক আছে, কিন্তু আনকমন জায়গাগুলোতে এমন বিরোধের পর্যায়ে চলে যাচ্ছে যে কমন জায়গায় তো ঝাঁকি খাচ্ছে আসলে। না, সেটা আলাদা বিষয়, আমি সেই প্রসঙ্গে আসবো। দেখেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবে না, তার অনেকগুলো কারণ আছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে আসলেই তাকে কিন্তু কারাগারে যেতে হবে, এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার একমাত্র শাস্তি সেটা আসলে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে, এটা তার হবেই। এখন শেখ হাসিনা যদি তিনি যে কথা বলছেন যে ডিসেম্বরে সে বাংলাদেশে ফিরবে, আজকে নিশ্চয়ই আমার এই বক্তব্য রেকর্ডের হয়ে থাকবে। আমি আপনাকে বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি যে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসবে না। আর যদি শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলার জন্য বাংলাদেশে আসে, তাহলে আমি রাশেদ খান আজকের এই টকশোতে বলছি, সে বলল না যে মাথা উঁচু করে আমি বাংলাদেশে আসব, আমি রাশেদ খান ফুলের তোড়া হাতে তাকে রিসিভ করার জন্য যাব, শুধুমাত্র তার সাহস দেখার জন্য। দেখেন, যে পালিয়ে যায় তার আর ফেরার সাহস থাকে না। শেখ হাসিনার সাহস নাই। মূলত কোনোভাবে যদি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মাঠে নামিয়ে মাঠে উত্তেজনা সৃষ্টি করা যায়, দেশকে আনস্টেবল করা যায়, সেই ধান্দার মধ্যে শেখ হাসিনা আছে। দেখলাম যে শেখ হাসিনার এই বক্তব্যের পরে আওয়ামী লীগের পলাতক মন্ত্রীরা ফেসবুকে এসে লাইভ করতেছে যে নেত্রী আসতেছে, লিডার আসতেছে, আমরাও আসতেছি। তো আপনারা আগে আসেন, নেত্রী আসার জন্য আপনারা কেন অপেক্ষা করবেন? আসেন, আপনারা এসে মাঠটা তৈরি করেন, এরপরে শেখ হাসিনাকে আনেন, সেটা প্রধান নেতৃত্ব। তো দেখেন, এই মন্ত্রিত্ব যারা রয়েছিল, যারা ভুয়া মন্ত্রিত্ব, ডামি মন্ত্রিত্ব, এরা কেউ আসবে না। তো আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মূলত যারা বাংলাদেশে আছে, যাদের উপর আমরা কোনো জুলুম করি নাই, তাদেরকে মূলত উত্তেজিত করার জন্য, উস্কানি দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলতেছে। আমি জাস্ট এই সকল সাধারণ নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা শেখ হাসিনার ফাঁদে পা দিয়েন না, আপনারা এই পলাতক মন্ত্রীদের ফাঁদে পা দিয়েন না। তারা কিন্তু পরিবার নিয়ে পালিয়ে গেছে। দেখেন, যে সময় শেখ হাসিনা মনে করলো যে তার পতন হচ্ছে, আওয়ামী লীগের মন্ত্রীরা মনে করলো যে তাদের পতন হচ্ছে, পরিবারকে আগেই পাঠিয়ে দিয়েছে। এই যে জুনায়েদ আহমেদ পলক, তার পরিবারকে সে আগেই পাঠিয়ে দিয়েছিল না? সে কিন্তু পরে পালাতে চেয়েছিল। তো যারা এই নেতাকর্মীদের উপরে যাদের ন্যূনতম মায়া ছিল না,
তারা কি করবে, কোথায় বুঝতে যাবে, পারছি। কে তার মানে নেতৃত্ব দেবে? শেষ করি, একটু আলোচনাটা 10 সেকেন্ডে শেষ করি, 10 সেকেন্ডে। তো এই চিন্তাগুলো না করেই শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য যারা পালিয়েছে, তারা বাংলাদেশে যদি আবারও ফিরে আসে, আওয়ামী লীগ যদি আবারও মূলধারায় আসে, তাহলে এই কর্মীদেরকে কি মূল্যায়ন করবে? করবে না। সুতরাং আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলতে চাই, যারা বাংলাদেশে রয়েছে, যে আপনারা শেখ হাসিনার ফাঁদে পা দিয়েন না। শেখ হাসিনা ফিরে আসলেও আপনাদের লাভ নাই, বরং শেখ হাসিনা যাওয়ার কারণে আজকে বাংলাদেশে আপনারা শান্তিতে আছেন। আপনাদের উপর আমরা কোনো জুলুম করব না। আমি সবার একটু মন্তব্য নিতে চাই। আপনার বক্তব্যটি স্পষ্ট। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ একটু বলবেন, আপনি আসলে রাশেদ খানের সাথে একমত কিনা যে শেখ হাসিনা দেশে ফিরবেন, এই কথাটা তিনি বলেছেন ডিসেম্বরে, এটা মূলত তার নেতাকর্মীদেরকে একটু বুস্ট আপ করার জন্য, মূলত তিনি দেশে ফিরবেন না যেটা তিনি বলছেন, এবং এটাও বলছেন রাশেদ খান এটা একটা ফাঁদ হতে পারে। আপনার একদম স্পেসিফিক আপনার অবজারভেশনটা ছোট করে বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সম্মানিত সহ-আলোচক মন্ডলী সহ দর্শক মন্ডলী যারা শুনছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসলে শেখ হাসিনা যা বলে তা করে না। এর আগে দেখেছি না আমরা গণঅভ্যুত্থানের শেষ মুহূর্তে কি বলেছে, শেখের বিটি কখনো পালায় না, কিন্তু যথাসময়ে কিন্তু পালায় গেছে তিনি, এবং খুবই স্বার্থপরের মতো পালায় গেছে। নেতা কর্মীদের রেখে নিজে অনেকগুলো লাগেজ ঘোরায় না কিন্তু পালায় গেছে আনফরচুনেটলি। দেখেন, আমার কাছে দুইটা বিষয় মনে হয়। এক নম্বর বিষয় হলো, শেখ হাসিনা কিছুদিন আগে ইন্ডিয়া এক্সপ্রেসে একটা সাক্ষাৎকারে বলেছে, মাই অ্যাবসেন্স ইজ নট মাই সাইলেন্স। মানে সে অনুপস্থিত, কিন্তু এর অর্থ না সে নিশ্চুপ রয়েছে। এবং তারপরে পরে দেখেছি আমরা 23শে জুন কেন্দ্রিক বাংলাদেশের বিভিন্ন 8-10টা শহরে, জেলাগুলোতে ভোর রাতে কিংবা দিনের বেলা তারা মিছিল করার চেষ্টা করছে, কিছু হাঙ্গামা করার চেষ্টা করেছে, এটা আমরা দেখেছি। এবং এর পরবর্তীতেই হঠাৎ করে কিছুটা নেতা কর্মীরা অ্যাক্টিভ হয়েছিল, সরকার আবার একটু স্ট্রিক্ট করার চেষ্টা করেছে, আবার তারা হারিয়ে গেছে। এবং দ্বিতীয় যে বিষয়টি হলো, শেখ হাসিনা এমন একটি সময় কথাটি বলেছে যখন মাননীয় প্রধানমন্ত্রী ভারতের রিকোয়েস্টকে ইগনোর করে তিনি কিন্তু চীনে সফর করেছেন, মালয়েশিয়া হয়ে চীনে গিয়েছেন। ঠিক এমন একটি মুহূর্তে যখন দক্ষিণ এশিয়ার একটি পরিবর্তিত পররাষ্ট্রনীতি চলছিল, ঠিক সেই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একই কাজটা করেছেন, তিনি ভারতের আগে চায়নায় গিয়েছেন। আমি মনে করি যে এর মধ্যে দিয়ে শেখ হাসিনা এই বক্তব্যের মধ্য দিয়ে বিভিন্ন রয়টার্স, তার আগে এনটিটিভি সহ বিভিন্ন সাংবাদিকদের যে কথাটি বলেছেন, এর মধ্যে সরকারকে একটু পেশায় রাখতে চায়, হালকা একটু পেশায় রাখা, এর বেশি কিছু আমার কাছে মনে হয় না। তার একদিকে তার নেতা কর্মীরা অ্যাক্টিভ থাকবে, একদিকে সরকারের পেশায় একদম 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 স্পষ্ট। জি জি, আপাতত এটুকুই থাকুক। এবং শামসুল লিটন, আমি বলছিলাম আপনি সিনিয়র সাংবাদিক, কিন্তু আমি জানি আপনি একজন সলিসিটরও বটে। আমি ধরলাম তর্কের স্বার্থে এবং নানা রকমের আলোচনার স্বার্থে যে শেখ হাসিনা ডিসেম্বরে আসছে, যদি আসে তাহলে আইনি প্রক্রিয়াটা কি হবে? একদম রোড টু যেটা বলা হচ্ছে ফাঁসির কাষ্ঠ, এই যে যাত্রাটা, আইনি কি কি ধাপ আছে আসলে এখানে? আইনি প্রক্রিয়া ইতিমধ্যে আইসিটির যে চিফ প্রসিকিউটর, হ্যাঁ, উনি কিন্তু স্পষ্ট করেছেন যে আইনগতভাবে ওনার আসতে কোনো বাধা নাই। কিন্তু সমস্যা হচ্ছে ওনাকে আসামাত্র ওনার যেহেতু আপিল করার সময় উত্তীর্ণ হয়ে গেছে, আপিলের একটা সময় থাকে, তো সেই সময়টা যেহেতু উত্তীর্ণ হয়েছে, এখন ওনাকে জেলে যেতে হবে। জেলে যাওয়ার পর আপিলের পারমিশন চাইতে হবে। আদালত বিবেচনা করতে পারে, নাও করতে পারে। স্পেশাল কনসিডারেশনে সময় উত্তীর্ণ হওয়ার পরেও তিনি যদি রিজনেবল গ্রাউন্ড দিয়ে আদালতকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে সেটা রিভিউতে যেতে পারে, আপিলে যেতে পারে, কিন্তু ওনাকে সরাসরি জেলখানা যেতে পারে। আমি নিশ্চিত না রাশেদ খান তাকে ফুলটা দেওয়ার সুযোগ পাবে কিনা, কারণ বিমানবন্দরের ওখানে, ওটা তো ইন্টারন্যাশনাল জোন, ওখানে সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করতে হবে বিমানের থেকে। এবং বিমানের যাত্রীরা আমরা যখন যেখানে যাই, আমাদের ডেটা কিন্তু অনেক ঘন্টা আগে, অনেক দিনও আগে, কোনো দেশে অনেক দিন আগে নিজেই আসতে পারবে নাকি ওনাকে ভারত হ্যান্ড ওভার করতে হবে? এটা আরেকটা প্রশ্ন। এটা আরেকটা প্রশ্ন সাংবাদিক কাছে করেছিলেন যে উনি কিভাবে আত্মসমর্পণ। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন এটা আমাদের ব্যবসা না, আমাদের বিজনেস না, উনি কোথায় করবে এটা তার ব্যাপার। তবে সাধারণত যেটা হয় যে বিভিন্ন মিশনগুলোতেই শুনেন আত্মসমর্পণ করেন। উনি যে উদ্দেশ্যে এই ধরনের ব্লাফিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, ওনার উদ্দেশ্যের একটা সফলতা আছে, সেটা হচ্ছে ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে। উনি সবসময় আলোচনায় থাকতে চান এবং উনি পালাবেন না, এটা করবেন না, সেটা করবেন না। তিনি ব্রুটালিটির চরম সীমায় গিয়েছেন, তার ক্ষমতায় থাকার বাসনা, উদগ্র বাসনা, এবং তিনি ক্ষমতায় থাকার জন্য সর্বশেষ যে প্ল্যানগুলো করছিলেন, যখন 2 থেকে 4 তারিখ শেখ পরিবারের কোনো সদস্য আর বাকি থাকে নাই, 2 থেকে 4 তারিখ উনি তার সমস্ত পরিবারের সদস্যদেরকে উনি পার করে দিয়েছেন। এবং তারপর খুবই রহস্যজনক যে 3 তারিখ বিকেলের ফ্লাইটে ওনার বোন রওনা হয়েছেন, 4 তারিখ মর্নিং এসে পৌঁছেছেন, একমাত্র ব্যতিক্রম।
কেন হয়েছে সেটা হয়তো তার কোনো সোনাদানা অথবা কোনো কিছু আছে কিনা অথবা অন্যান্য, সেটা একটা গবেষণার বিষয়। কারণ ইন্টারেস্টিং হচ্ছে পরিবারের সব সদস্যকে পাঠিয়ে দিলেন, হয়তো বোনকে না জানিয়ে না, এসে, আমি সেটা এই হতে পারে। পয়েন্টে যদি আপনি কিছু বলেন, ধরুন তার পেছনে শেখ হাসিনার পেছনে একটা শক্তি ছিল, তা চলে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট দেশ ছিল। এখন তিনি যদি এখানে আসেন তাহলে স্বেচ্ছায় আসবেন, নাকি ওই দেশ চাচ্ছে বলেই তিনি এখানে আসতে বাধ্য হচ্ছেন যদি তিনি আসেন? না, ওই দেশ তো আন্তর্জাতিকভাবে অনেক প্রশ্নের জবাব দিতে পারছে না শেখ হাসিনার প্রশ্নে। শেখ হাসিনা 5 তারিখ প্রথম যুক্তরাজ্যের কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন, জি। এবং যুক্তরাজ্য কিছুক্ষণের মধ্যেই সেটিকে, ওনার বিমানে ওঠার ক্ষেত্রে 10-20 মিনিটের একটা স্পেস ছিল, সেটা ওরা কিন্তু 10 মিনিট অথবা 15 মিনিটের একটা টাইম দিয়েছিলেন, উনি সেটা কিন্তু 25-30 মিনিট পর্যন্ত নিয়ে গিয়েছিলেন শুধুমাত্র যুক্তরাজ্য এবং আরো কিছু ব্যাপারে, এবং তাৎক্ষণিকভাবে সেখান থেকে কিন্তু তাকে না করে দেওয়া হয়েছে। আর এখন তো তখনই যদি যুক্তরাজ্য না করে দিয়ে থাকে, তাহলে আমার ধারণা অ্যাজ এ মানে লিগ্যাল প্র্যাকটিশনার হিসেবে লন্ডনে তার জন্য দুনিয়াটি অনেক ছোট হয়ে গেছে। কারণ ইন্ডিয়াকে অনেক দেশ থেকে অনেক ব্যাপারে জানতে চাওয়া হচ্ছে, যেহেতু ইউএনের রিপোর্টটা এসছে মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ সহ, একটা দুটো না, শত শত। কারণ ইউএনের কাছে 2018 সাল থেকে আইনমন্ত্রী যেসব বক্তব্য রেকর্ড করা আছে, সেখানে লাগাতার মিথ্যাচার করে যাওয়া হয়েছে। ইউএন কিন্তু একটা ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট ফোরাম, ইউএন কিন্তু কোনো বিচারক ফোরাম না, কিন্তু যেখানে কে কোন দেশ কি বলে এবং সেই প্রেক্ষিতে তাদের যে মাল্টিন্যাশনাল এঙ্গেজমেন্টের মাধ্যমে যে ফাইন্ডিংটা পায়, এগুলো সব কিছু তাদের কাছে থাকে। দ্যাট ইজ এভিডেন্স। না, ইন্ডিয়া তো দেখবে যে বাংলাদেশের সঙ্গে যেহেতু চীনের সম্পর্ক ভালো হচ্ছে, স্বভাবতই ইন্ডিয়া বাংলাদেশকে একটু চাপে রাখতে চাইবে তাদের ফরেন ডিপ্লোমেসি অনুসারে। সেই হিসেবে শেখ হাসিনা একটা ভালো কার্ড হতে পারে কিনা তাদের জন্য? না, সেটা তাদের পলিটিক্যাল কার্ড, কিন্তু ইন্ডিয়ার একটা দিক আমরা অনেকেই জানি না। ইন্ডিয়ার বোম্বের ছবি যেমন অনেকে দেখে, মজা পায়, আনন্দ পায়, ইন্ডিয়ার মানবাধিকারের রেকর্ড কিন্তু খুবই খারাপ। ইভেন মিডল ইস্টের দেশগুলো যেগুলো মানবাধিকার কম্প্রোমাইজড, তার চেয়েও খারাপ। এবং ইন্ডিয়া আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক বেশিরভাগ যে কনভেনশন সেখানে স্বাক্ষর করে নাই, ইনক্লুডিং আইসিটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেটা ট্রাইব্যুনাল, যেটা বিশ্বের সভ্য ভদ্র 140টার উপরে 47টার উপরে দেশ স্বাক্ষর করেছে, তার মধ্যে ইন্ডিয়া নাই। অর্থাৎ সে নিজে অপরাধ করবে, তার বিচার যাতে কেউ করতে না পারে, তার গণহত্যা চালিয়ে যাবে, কেউ যাতে সেটা বন্ধ করতে পারে। কাশ্মীরে যেটা হচ্ছে, মণিপুরে যেটা হচ্ছে, এবং ভেতরে ভেতরে হায়দ্রাবাদে যেটা হচ্ছে, বিভিন্ন অংশ দখল করে নিয়েছে, এইটার যাতে কেউ বাধা দিতে না পারে। সো ইন্ডিয়ার কাছে আমরা আসলে আইনের আলোচনা করে কোনো লাভ নাই। সাংবাদিকরা, সারা পৃথিবীর সাংবাদিক জানে, আমার বন্ধুরা যারা খেয়ে না খেয়ে ইন্ডিয়ার গোলামিতে বিশ্বাস করে, তাদেরকে বহুবার আমরা জিজ্ঞেস করেছি, যাও ইন্ডিয়াতে একটা মুচলেখা ছাড়া ভিসা নিয়ে আসো, পারে না, একমাত্র রয়ের পারমিশন নিয়ে নিতে পারে। আমি এই অংশটা নিয়ে আলাপ আপাতত এই পর্যন্ত রাখি, একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। রাশেদ, আপনি নোট নিচ্ছিলেন, আপনি সংক্ষেপে কিছু বলবেন? আমি 1 মিনিটের মধ্যে বলবো। দেখেন, আমি যতটুকু জানতে পেরেছি সেটা হলো যে শেখ হাসিনা নিজে চাইলেও সে সরাসরি বাংলাদেশে ফিরতে পারবে না। সেটা বিমানবন্দরে তাকে অ্যারেস্ট করা হোক বা না হোক, তাকে ভারত অবশ্যই হ্যান্ড ওভার করতে হবে। এর কারণটা হলো যে ভারত তাকে আশ্রয় দিয়েছে। সুতরাং এখন যদি এই ভারত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হ্যান্ড ওভার না করে, তাহলে বাংলাদেশের জনগণের সাথে আসলে ভারতের সম্পর্কের উন্নয়ন হচ্ছে না, এবং আন্তর্জাতিকভাবে নানান ধরনের বক্তব্য রয়েছে যেটা ভাই বললেন। সুতরাং আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আসলে ভারতও শেখ হাসিনাকে আর রাখতে চায় না। আর যে কথা আপনি বললেন যে শেখ হাসিনাকে ভারত আসলে কার্ড হিসেবে ব্যবহার করতে চায় কিনা, যেহেতু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি চীনে গিয়েছেন, সুতরাং বাংলাদেশকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করানো। দেখেন, শেখ হাসিনা পচা জিনিস, তাকে কার্ড হিসেবে ভারত যদি ব্যবহার করতে চায়, শুধুমাত্র দুর্গন্ধ ছড়াবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর এক্সিস্টিং নাই। এখন যদি ভারত মনে করে যে অতীতে যেভাবে তারা দেখেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো বন্ধু নাই, এখন আসলে ওই চিন্তার মধ্যে আর থাকার সুযোগ নাই, বরং বাংলাদেশের জনগণকে বন্ধু হিসেবে ভারতকে মেনে নিতেই হবে। কারণ ভারত যদি মনে করে যে বাংলাদেশের 3 পাশে আসলে আমরা রয়েছি, দেখেন আমরাও কিন্তু ভারতের 3 পাশে রয়েছি, সুতরাং এইটাকে ছোট হিসেবে দেখার কোনো সুযোগ নাই। গণঅভ্যুত্থানের সময় কিন্তু এদেশের মানুষ স্লোগান দিয়েছে, অনেক ধন্যবাদ। অন্তত এই বিষয়গুলো নিয়ে আলাপে আমি একটু যেতে চাই ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ আপনার কাছে, এবং আপনি জেনেছেন, তারপরেও আরেকবার বলে রাখি, মূলত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে
সংবিধান সংশোধনে 12 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে, সরকারি দল সেটা করেছে, বিরোধীদের জন্য 5টি পদ ফাঁকাও রাখা হয়েছে। এবং এই বিষয়টা যখন জানানো হয়েছিল তখন প্রধান বিরোধী দলীয় নেতা তিনি আসলে ওয়াকআউট করেন এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম কণ্ঠভোটে সেটা পাশও হয়। প্রথম কথা হচ্ছে, আপত্তি জায়গাটা কি সংশোধন আর সংস্কারে গিয়ে ঠেকেছে, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করার কারণেই আসলে আপত্তি জায়গাটা আসলে কোথায়, যেখানে 12টার মধ্যে 5 জনই বিরোধী দলের সদস্য থাকার কথা? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আমাদের যে সংসদ এখন রয়েছে, আজকে যারা সরকারি দল কিংবা বিরোধী দল বিভিন্ন পজিশনে রয়েছে, এই সংসদটা আসলে যে ডিক্লারেশনের মাধ্যমে হয়েছে 2025 সালের 17 অক্টোবর, সেটি হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে। এবং সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ধারা 3-এ বলা হয়েছিল যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে একটি, এবং সেখানে 8-এর 1-এর ক এবং খতে বলা হয়েছিল ইতিবাচক ফলাফল হলে নির্বাচিত প্রতিনিধিরা দ্বৈত দায়িত্ব পালন করবে, একটি তার সংস্কার পরিষদের সদস্য হবে, একই সাথে তারা এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এই যে বিষয়টি আমাদের মূল বিষয় ছিল যে আমাদের সংস্কার পরিষদ হবে, এখানে কোনো সংশোধন নয়। এটা ধরেন আপনি 18তম সংশোধন করতে পারেন, হয়তো করতে পারেন হয়তো বা, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের কমিটমেন্ট ছিল, আমাদের যে জুলাই সনদ ছিল, আমাদের যে গণভোটের দাবি ছিল, সেটি ছিল কিন্তু কোন সংবিধান সংশোধন এবং সংবিধান সংস্কার। কারণ এই সংবিধান সংস্কার এবং সংবিধান এই যে সংশোধন যে জায়গাটি দেখেন, এখানে তো বিএনপি অনেকগুলো সংশোধনের কথা বলছে, যেগুলো একেবারে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক। এবং আপনারা দেখেছেন ইতিহাসে কিন্তু এরশাদের সময়ও কিন্তু এই যে হাইকোর্ট গুলো বিভিন্ন বিভাগের কথা বলা হয়েছিল, কিন্তু সেটা করতে পারেনি, পরবর্তীতে উচ্চ আদালত থেকে মানে সেটাকে নট করে দেওয়া হয়েছে। অনেকে আসলে আমরা এই প্রতিবেদনটা প্রচারের পর সোশ্যাল মিডিয়া আপলোড হওয়ার পর আমরা যখন কমেন্টগুলো দেখছিলাম, অনেকে এটা বলার চেষ্টা করছিলেন যে আপনাদের জন্য যে কমিটিটা গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে, সেই কমিটির মধ্যে 5টা পদ রাখা হয়েছে, 12 জনের মধ্যে 5টি থাকবে বিরোধী দলের সদস্যরা। সেখানে গিয়ে যদি তারপর মনে হতো যে না, এটা আসলে অবাঞ্ছিত করা হচ্ছে, তখন আপনারা সরে আসতে পারতেন। যেখানে বাংলাদেশের 70% জনগণ বলে দিয়েছে আপনাকে সংস্কারে যেতে হবে, সেখানে সরকার যেহেতু 2/3 মেজরিটি পেয়েছে, তার আলোকে সংশোধন করবে, এটা তো হতে পারে না। আজকে সার্বভৌম যদি জনগণ হয়ে থাকে, জনগণ যেখানে রায় দিয়েছে আমাকে সংস্কার করতে হবে, সেখানে তো অলরেডি বলে দিয়েছে, এখানে জুলাই গণভোটের পাশের মাধ্যমে এটা বলে দিয়েছে আমাকে কিভাবে করতে হবে, প্রসিডিউর সেটা বলা আছে। ঠিক আছে, সেক্ষেত্রে গণভোটের পক্ষে যখন বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছে, বিরোধী সে প্রতি হাঁটছে। জি ডক্টর ফয়সাল, দেখুন, জনগণ আসলে গণভোটের হায়ের পক্ষে ভোট দিয়েছে এবং তারা কিন্তু আস্থাও রেখেছে আসলে বিএনপির উপরে, যে কারণে আসলে বিএনপি তো সরকার গঠন করলো। সেই হিসেবে তারা যদি একটা কমিটি তৈরি করে, সেই জায়গাটা তো কি মানে থাকা উচিত বিরোধী দলের? দেখেন, এ পর্যন্ত কিন্তু আছে প্রশ্ন আসে না, আমাকে কেন সংসদ ভবনে আসতে হবে, আমাকে কেন কমিটি গঠন করতে হবে? আমাকে তো বলা হয়েছে আমি প্রথম 180 দিনের ভিতর আমি এটা করে ফেলবো, আমি সংস্কার করে ফেলবো। আমার সংশোধনের তো প্রশ্নই আসে না। সংশোধনের জন্য তো আমাদের গণভোট হয় নাই, তাহলে তো আমাদের গণভোটের প্রয়োজন ছিল না। আমাদের সংস্কার করতে হবে, এই কারণে তো গণভোট হয়েছে। আমি মনে করি বিরোধী দল যেটি করছে তারা যথার্থ করেছে। জনগণ যে রায় দিয়েছে, যে জুলাই সনদ এবং গণভোটের রায়, সেই আলোকেই আমি মনে করি যে বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সে পথে হাঁটছে। বুঝতে পারলাম। শামসুল আলম মিটু, আপনি কিছু জানতে চাইবেন? আমি একটা জিনিস যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে একটা শব্দগত একটা মারপ্যাচ যদি সঠিকভাবে বোঝা যায়, সংবিধান এবং সংশোধন এবং সংস্কার। আচ্ছা, তো এখন সরকার সংশোধন যে কমিটি করেছে, সংশোধন আর সংশোধনের মধ্যে কি সংস্কারটা কাভার করে না? অথবা আপনার ওই কমিটিতে যেহেতু আপনার প্রপোর্শনেটলি, যদিও আমরা আলটিমেট জানি, ঠিক আছে, প্রপোর্শন তো ওখানে আলোচনা হবে এবং পার্লামেন্টে নিয়ে আসার পর, রিপোর্ট নিয়ে আসার পর সেটাও অনেক আলোচনা হবে এবং সেটার উপরে আপনাদের প্রচুর সুযোগ আছে জনমত গঠনের। এবং সেই প্রেক্ষিতে জনমত গঠিত হলে হয়তো সরকার তার মতামত আংশিক পরিবর্তনও করার সুযোগ তৈরি হয়, কারণ সংসদ তো, দলগুলো তো স্থায়ীভাবে কোনো ধরনের ইয়ে নিয়ে ইস্যুগুলোর ক্ষেত্রে তাদের অবস্থান পার্মানেন্ট নয়। তো আপনার এই শব্দগত যে বেড়াজালটা, এটা কি বর্তমান যে রাজনৈতিক ঐক্যের যে প্রক্রিয়াটা, সেটা কি ক্ষতিগ্রস্ত করবে কিনা, অথবা হলে কি হবে, সংশোধন হলে অসুবিধাটা কোথায়? জি, মোস্তফা পারভেজ, আপনার কাছে জানতে চাইছিলাম। জি দেখেন,
সংবিধানের 142 অনুযায়ী আপনি বেসিক স্ট্রাকচার সংশোধন করার কোনো সুযোগ নেই। আমাকে এখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংবিধান আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আমাদের সংসদ হবে, যেখানে আমার ইউনিটারি গভর্নমেন্ট। তো এটা তো সংগঠন একেবারে সংবিধানের বেসিক স্ট্রাকচার সাংঘর্ষিক হবে। এরপরে আমাদের হাইকোর্টগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে, বিভিন্ন বিভাগের সর্বত্র যাবে। এবং অতীতেও কিন্তু 142 ধারার আলোকে সরকার যখন রায় দিয়েছে উচ্চ আদালত থেকে সেই নিষেধাজ্ঞা আসছে। আমি মনে করি আপনি যে বেসিক স্ট্রাকচার যদি পরিবর্তন করতে চান তাহলে সংবিধান সংস্কারের মাধ্যমে যেতে হবে, তাহলে সংবিধান এই গণপরিষদ গঠনের মাধ্যমে যেতে হবে, তাহলে সংবিধান যে নিয়ম আছে তার আলোকে এটি যথাযথ পূর্ণ হবে। আদারওয়াইজ আপনাকে একটা সার্টেন টাইমের পরে আপনাকে আবার প্রবলেম ফেস করতে হবে। ডক্টর ফয়সাল পারভেজ, যেটা আসলে শামসুল মিটন জানতে চাচ্ছিলেন যে সংশোধনের ক্যানভাসটা তো এরকমই বড় যেটা আসলে সংস্কারকেও কভার করে, তাই না? না 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 না, আপনি আপনি যদি 18তে আপনি যদি সংবিধানের 18তে সংশোধন করেন, এটা তো আপনি আবার একটা প্রবলেম পড়ে যাবেন। আপনাকে এই সংশোধন তো করতে হবে আপনাকে গণভোটের রায়ের আলোকে, আপনাকে এই সংশোধন করতে হবে এখানে যে এই সংস্কার পরিষদের আলোকে। আপনি যদি এটি 142 এর আলোকে আপনি সংবিধান সংশোধন করতে চান, আপনি আলটিমেটলি একটা সার্টেন টাইমে পরে আপনাকে এটাকে আবার প্রতিকে নিষেধাজ্ঞা আসবে। আমি রাশেদ খান, আপনি যদি কোনো মন্তব্য করেন সেটা তো করবেনই, সাথে আমি একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে, এখন পর্যন্ত কমিটি তৈরি হওয়ার আগ পর্যন্ত সকালেও একটা সেমিনার করেছে জামাত ইসলামীর পক্ষ থেকে হয়েছে এবং এখানে সমমনা অনেকেই ছিলেন। সেখানে মিয়া গোলাম পরোয়ার স্পষ্ট করে বলেছেন জুলাই সনদ না মানলে জামাত সংসদে এবং রাজপথে যুগপৎ আন্দোলন করবে। বাকিরা প্রত্যেকেই একটা কমন টার্ম ব্যবহার করেছে, সেটা হচ্ছে প্রতারণা। আচ্ছা দেখেন, জাতীয় ঐক্যমত কমিশনে যেহেতু আমি অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলাম, সুতরাং আমি আসলে যে বিষয়গুলো দেখেছি বা সেখানে আমার যে যুক্তিতর্ক ছিল, নিশ্চয়ই আমি ভাইকে এখন ডিবেট করতে পারবো। দেখেন, প্রথমত আপনি সংবিধান মেনে শপথ নিয়েছেন। সংবিধান মেনে যেহেতু আপনি শপথ নিয়েছেন, সুতরাং আপনি এখন নতুন সংবিধান তৈরি করার জন্য যদি আলাদা কোনো শপথ নেন তাহলে সংবিধান ভায়োলেট করা হবে। দেখেন, সংস্কার পরিষদ এর কাজটা কি? ঠিক এটা আসলে গণপরিষদের মতন। তো গণপরিষদ কেন হয়? একটা নতুন সংবিধান তৈরি করার জন্য। যদি আমরা 24-এর গণঅভ্যুত্থানকে বিপ্লব হিসেবেই দেখি, তো সেক্ষেত্রে একটা বিপ্লবী সরকার গঠন করা দরকার ছিল এবং বিপ্লবী সরকার তারা কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলে দিতে পারত, তারা কিন্তু শহীদ মিনারের শপথ নিতে পারত কিংবা রাজভাস করছে। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সংবিধান মেনেই শপথ নিয়েছে। তার মানে কি, সংবিধানকে নতুনভাবে সূচনা করলো বা অ্যালাউ করলো কে? অন্তর্বর্তীকালীন সরকার। এখন যারা এই দাবি করছে, যেমন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা কি বিদ্যমান সংবিধান মেনে শপথ নেয়নি? শপথ নিয়েছে সেই রাষ্ট্রপতি ছিল। ওই অনুষ্ঠানে, শপথ অনুষ্ঠানে জামাতের আমির থেকে শুরু করে জামাতের নেতৃবৃন্দ ছিল না? ছিল। তো তারা কি সেই সময় বাধা দিয়েছিল যে আপনারা এই বিদ্যমান সংবিধান মেনে আপনারা শপথ নিতে পারবেন না? তারা তো ব্যাখ্যা দিয়েছে যে তারা একটা সংকটকালীন মুহূর্তে ওইটা ছাড়া তাদের হাতে কোনো অপশন ছিল না। অপশন ছিল না। এখন আপনি যেটাকে মেনে নিয়েছেন, তাই না? আপনি তো নতুন ভাবে বলতে পারেন না যে এটা এখন আমি মানি না। দেখেন, তারপরেও যে রাষ্ট্রপতির হাতে আপনি শপথ নিলেন 6 মাস পরে কি আপনি বলতে পারেন ওই রাষ্ট্রপতি অবৈধ? যদি আপনি বলেন, সেক্ষেত্রে আপনার শপথ অবৈধ হয়ে যাবে। যদি অন্তর্বর্তীকালীন সরকার সেটাই বলে, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হয়ে যাবে। এখন ভাই যে কথা বললেন, দেখেন, মূলত 71 নিয়ে তাদের গাত্রদাহ আছে। ভাই কি 71-কে স্বীকার করেন? এদেশের স্বাধীনতাকে স্বীকার করেন? যদি এদেশের স্বাধীনতাকে তিনি স্বীকার করেন, অবশ্যই 72-এর সংবিধানকে স্বীকার করতে হবে। দেখেন, আপনার সংশোধন মানে কি? কোথাও যদি ভুল থাকে, সমস্যা থাকে, সেটা আসলে দূর করা। আর সংস্কার মানে নতুন ভাবে তৈরি করা। এখন যেহেতু 71 নিয়ে তাদের গাত্রদাহ আছে, এই কনফ্লিক্টটাকে একটু পরিষ্কার করবেন? হ্যাঁ, পরিষ্কার করব। মানে 71-এর বিপক্ষের শক্তি আমি হয়ে যাব যদি 72-এর সংবিধানকে অস্বীকার করা হয়। যেহেতু স্বাধীনতার পরে, হ্যাঁ, সেটা নিয়ে ডিবেট থাকতে পারে। যে ডিবেট আছে সেটাকে আমরা পরিষ্কার করব, ফেলিয়ে দিব। আর যেটা আমাদের সবার কাছে গ্রহণযোগ্য আমরা ততটুকু রাখবো। 72-এর সংবিধানকে তো জামাতের আমিরই ছুঁড়ে ফেলতে চায় না। জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি নিজে বলেছেন, আমি কোথায় বলেছি, আমাদের নেতৃবৃন্দ কে বলেছে যে আমরা 72-এর সংবিধান মানি না? তাহলে 72-এর সংবিধান যেহেতু মানেন, সুতরাং ওই সংবিধানে হাসিনা কতটুকু সংকট সৃষ্টি করেছে সেটা বাদ দেন। আর সেটা বাদ দেওয়া মানে কি? সংশোধন করা। দেখেন, যদি আপনি ধরেন যে আপনার সংবিধান সংস্কার পরিষদ দরকার, বিএনপির যে 31 দফা ছিল না, সেই 31 দফার প্রথম দফায় কিন্তু সেটা ছিল। এখন
ওইটা আসলে কখন প্রযোজ্য ছিল? যদি বাংলাদেশে কোনো গণ অভ্যুত্থান না হতো, আর গণ অভ্যুত্থানের পরে যদি জাতীয় ঐক্যমত কমিশন গঠিত না হতো। এখন জাতীয় ঐক্যমত কমিশনই তো ছিল সংবিধান সংস্কার পরিষদ। সুতরাং ওই সংবিধান সংস্কার পরিষদের কাজটা হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার ওই কাজটা করে ফেলেছে। এখন কি বিএনপি সময় নষ্ট করবে? যে আলোচনা, যে সমাধান জাতীয় ঐক্যমত কমিশনে হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়ে গেছে, এখন জামাত চাইবে বলে কি বিএনপি সেই একই আলোচনা সারাক্ষণ করবে? বিএনপির হাতে অনেকগুলো পরিকল্পনা রয়েছে, রাষ্ট্র পুনর্গঠনের অনেকগুলো ম্যান্ডেট রয়েছে, জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। জামাত ইসলাম কিন্তু জনগণ ভোট দেয়নি। আর দেখেন, গণভোট নিয়ে কি বিতর্ক নাই, জুলাই জাতীয় সনদ নিয়ে কি বিতর্ক নাই? ওই জুলাই জাতীয় সনদে তো আমি নিজেও স্বাক্ষর করেছি। আমাদেরকে বলা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কি বলেছিলেন, যেদিন ঐক্যমত কমিশনের প্রাথমিক যে শুভ সূচনা হলো, সেই অনুষ্ঠানে, সেই সব অনুষ্ঠানে দেখবেন তিনি বলেছিলেন, আপনারা কোন দল কতটুকু সংস্কার চান আর কোন দল কতটুকু সংস্কার চায় না, সব আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো। তার মানে কি? তার মানে ভিন্ন মত দেওয়ার জন্য অপশনটা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা দিয়ে দিলেন। দেখেন, তারপরেও কিন্তু বিএনপি বিভিন্ন বিষয়ে ঐক্যমতে এসেছে। জুলাই জাতীয় সনদের যে শপথ বা স্বাক্ষর অনুষ্ঠান, সেই স্বাক্ষর অনুষ্ঠানে আমি ছিলাম। সেখানে আমাদের কাছে যে বইটা দেওয়া হয়েছিল, সেখানে নোট অফ ডিসেন্ট ছিল। পরবর্তীতে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হলো, সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হলো। তার মানে কি? প্রতারণা কে করেছে? প্রতারণা কি বিএনপি করলো, নাকি আসলে প্রতারণা অন্তর্বর্তীকালীন সরকার করলো? জামাত ইসলাম নিজেও কিন্তু, এক মিনিটে একটু শেষ করে এটা ক্লিয়ার করে দিই, জামাত ইসলাম নিজেও কিন্তু উইথ নোট অফ ডিসেন্ট সেই সনদে স্বাক্ষর করেছে। তাদের বন্ধু এনসিপি স্বাক্ষর করে নাই। এখন যদি এনসিপি এই বিষয়গুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করে, আমরা সেটা অ্যালাউ করতে পারি। জামাত ইসলাম যে জুলাই জাতীয় সনদে উইথ নোট অফ ডিসেন্ট স্বাক্ষর করেছে, জামাত ইসলামের আর ডিবেট করার কোনো সুযোগ নাই। কারণ বিএনপি তো ওই সময় বলেছিলই যে আমাদের ভিন্ন মত আছে। দেখেন, যে সময় গণভোট অধ্যাদেশ জারি করা হলো, 4টা প্রশ্ন আর একটা উত্তর, বিএনপি কি সেই মানে কি অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি কিন্তু প্রতারণা করেছে? বিএনপি জাতির সাথে প্রতারণা করে নাই। এখনো পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার বলছেন যে আমরা স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আচ্ছা, ডক্টর ফয়সাল পারভেজ, আপনি শুনছিলেন রাশেদ খানের কথা। মানে এখন আমরা 11 দলের পক্ষ থেকে কোনো সভা সেমিনার হলে এই কমন টার্মটা, কমন শব্দটা খুব বেশি শুনছি। মানে প্রতারণা করা হচ্ছে, জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আজকে আমরা দেখতে পেলাম মিয়া গোলাম পরোয়ারের বক্তব্য, তারা বলছে জুলাই মানুষ তাজা প্রাণ আর রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বর্তমান সরকার সে কথা ভুলে যাচ্ছে। তাদের অন্তরে ভিন্ন আর বাস্তবে আর এক রূপ দেখাচ্ছে, এবং নানা কিছু আসলে অনেক ধরনের বক্তব্য, যেটা আসলে পুরোটাই গণমাধ্যমে লেখাও যায় না। কথা হচ্ছে, যদি কথা বলা হয়, স্বাক্ষর নেওয়া হয়, পরবর্তীতে বই দেওয়ার পর দেখা গেল যেটা নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল সেগুলো তার ভিতরে নাই, তাহলে প্রতারণার গল্পটা তো তখনই শুরু হয়ে গিয়েছিল, নির্বাচনের আগেই। এখন এসে কেন প্রতারণা নিয়ে বলা হচ্ছে বিএনপি করছে বা সরকার করছে? যদি প্রতারণা করে থাকে, তাহলে গণভোটের পক্ষে কি আমরা ভোট চাই নাই? 30শে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী নিজে গণভোটের পক্ষে ভোট চেয়েছে। যদি মাননীয় প্রধানমন্ত্রী নোট অফ ডিসেন্টের কারণে সমস্যা হতো, তাহলে এটা খোলামেলা বলতো যে এটার সাথে আমরা একমত না, ভোট দেওয়ার প্রয়োজন আছে কিংবা না, এটা বলতো। মাননীয় প্রধানমন্ত্রী 4টা প্রশ্ন, 3.5টা প্রশ্নের সাথে উনি একমত হয়েছে, একটা প্রশ্ন অর্ধেক সাথে একমত নয়। এই যে বিষয়গুলো দেখেন, এখানে মূল বিষয় হলো আমরা আজকে যারা সরকারি দলীয় আছি, আজকে যারা বিরোধী দলীয় আছি, যারা আমরা ভোট দিয়েছি, এই যে আমাদের রাশেদ ভাই যে কথাটি বলেছেন যে স্বাক্ষর করেছেন, আমরা স্বাক্ষর করেছি। যেখানে স্বাক্ষর করেছি সেখানে তো বলা আছে, আমার 3 নম্বর ধারে বলা আছে আমাকে একটা সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। সেখানে 8-এর খতে বলা আছে যে আমাকে এইভাবে 180 দিনের মধ্যে আমাকে দ্বিকক্ষ সংসদ করতে হবে, আমাকে সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। আমি জানি না জাতীয় ঐক্যমত কমিশন আপনারা কি জুলাই জাতীয় সনদ মেনে, আমি কি একটু বলতে পারবো? আচ্ছা, আপনারা কি জুলাই জাতীয় সনদ মেনে কি সংসদে আপনারা শপথ নিয়েছেন? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনারা কি জুলাই জাতীয় সনদ মেনে সংসদে আপনারা শপথ নিয়েছিলেন নাকি সংবিধান মেনে? একটু ক্লিয়ার করতেন শব্দটাকে। আমি বলতেছি যে আপনাদের এমপিরা যে আসলে তারা যে সংসদে শপথ নিল, সেটা কি জুলাই জাতীয় সনদ মেনে শপথ নিয়েছে নাকি সংবিধান মেনে শপথ নিয়েছে? জুলাই সনদের ধারাবাহিকতায় তারা শপথ নিয়েছে। তারা যদি জুলাই সংবিধানের আলোকে শপথ নিত, তাহলে এই শপথ 2029 সালে হতো। জুলাই সনদের আলোকে ধারাবাহিকতায় শপথ নিয়েছে বলেই আজকে 2026 সালে 12 তারিখে নির্বাচন আমরা তো হয়েছে। সেখানে দেখি নাই যে আসলে কোন জুলাই জাতীয় সনদ আপনাদের কোন এমপি সেটা দেখেই শপথ নিয়েছে, সেটা তো আমরা দেখিনি। আমরা দেখেছি যে সংবিধান মেনেই তো শপথ নিয়েছে।
সংবিধান মেনে নির্বাচন হয় নাই, সংবিধান মেনে নির্বাচনই হয় নাই। তাহলে কি মেনে নির্বাচন হয়েছে বলেন? অন্তর্বর্তীকালীন সরকারই তো সংবিধান মেনেই গঠিত হলো। আপনি কি এই বিষয়গুলো জানেন? সরকার পরিষদ করতে বলা হয়েছে, জুলাই সনদ মেনে আমাকে 2টা শপথের কথা বলা হয়েছে। আজকে সেটি মানছে না বলেই তো আজকে হিপোক্রেসির কথা আসছে। আজকে সেটা মানছে না বলেই তো আজকে জনগণের মধ্যে আপনার মিথস্ক্রিয়া তৈরি হয়েছে। আজকে সেটা মানছে না বলেই সংসদে উত্তেজনা তৈরি হচ্ছে এবং সংসদে বাহিরে আন্দোলন হচ্ছে। আজকে যদি আমরা মানতাম, আজকে যদি জুলাই সনদ যেভাবে পাস হয়েছে সেটা যদি আমরা লক্ষ্য করে মানতাম, তাহলে কিন্তু আন্দোলনের পর্যন্ত হ্যাঁ, কিন্তু ডক্টর ফয়সাল পারভেজ কখন এই বিতর্কটা ওঠে জানেন? যখন আসলে মেম্বার অফ পার্লামেন্টরা যেই শপথটা নিচ্ছেন, সেই শপথটা এক্সিস্টেন্ট যে কনস্টিটিউশন, যে সংবিধান আছে, সেই সংবিধানের আলোকে তারা শপথ নিচ্ছেন। কাজে সেই জায়গা থেকে যদি পরিবর্তনটা আনতে হয়, সবার আগে তো সংশোধন শব্দটাই চলে আসে। দেখেন, আমাকে মূল বিষয় হলো আমার ইলেকশন কোন প্রসেসে হয়েছে, জি। সংবিধানের প্রসেসে হয়েছে নাকি জুলাই সনদ জাতীয় সনদে বাস্তবায়নের প্রসেসে হয়েছে? যদি জুলাই সনদ বাস্তবায়নের প্রসেসে হয় তাহলে সংবিধান এখন প্রায়োরিটি পাবে। সংবিধান অবশ্যই তার ধারাবাহিকতা প্রায়োরিটি পাবে, তার ধারাবাহিক। হ্যাঁ, জনাব রাশিদ যেটি বলেছেন, আমরা যদি বিপ্লবী সরকার করতাম, শহীদ মিনারে শপথ দিতাম, তাহলে আরো বেশি ভালো হতো, আরো বেশি ভালো হতো। যে ভুল আপনি করে ফেলেছেন, সেই ভুল নিয়ে আপনি এখন আফসোস কেন করেন? এই সংশোধন তো আমার বেসিস স্ট্রাকচারের সাথে আমার সাংঘর্ষিক হবে। আমি কিভাবে ইউনিটারি গভর্নমেন্ট ফরম্যাটে আমি কিভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করব? তাহলে তো ডক্টর ফয়সাল পারভেজ ব্যাপারটা এরকম দাঁড়ালো, আপনার আসলে মানে ট্রেনটা সেদিনই মিস হয়ে গেছে, যেদিন আসলে বিপ্লবী সরকার গঠন করা হলো না। আমরা দেখেন, আমরা একটা বিপ্লবের পরে সবকিছু স্টেবল হয় না, কিন্তু আমাকে সরকারি দল বিরোধী দল সবাইকে মিলে তো গভর্নমেন্ট স্টেবল করতে হবে, সবাইকে মিলে আমাকে সরকার গঠন থেকে। দেখেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, তারপরে কিন্তু 1975 থেকে শুরু করে তার দীর্ঘ সময় যে কার্যক্রম, এটা নিয়ে কিন্তু একটা তিনি সংশোধনী একটা গণভোট এনেছিলেন। কেন গণভোট এনেছিলেন? কারণ দেশটিকে স্টেবল করার জন্য তখন কি সামরিক আইন জারি করা ছিল না? সেই সময় প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি এক হবে? সেই সময় তো সামরিক আইন চলছিল, যদি ভুল না করে থাকি। দেখেন, প্রেক্ষাপট এক না হলো, দেখেন একটা কিন্তু অস্থিতিশীল পরিবেশ সেই সময় ছিল, একটা অস্থিতিশীল পরিবেশ তিনি ক্ষমতায় এসেছেন। আর এখন একটা বাংলাদেশের রেগুলেশনের মধ্যে না হলেও একটা অভ্যুত্থানের মধ্যে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এবং আমরা দেখেছি 2-3 দিন বাংলাদেশের সরকারই ছিল না, এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ডক্টর ইউনূসের শপথ গ্রহণের আগে আমরা 2-3 দিন দেখেছি যখন সরকার ছিল না। তো এইরকম একটা সিচুয়েশনে গিয়ে তো আমাকে একসাথে করতে হবে। এবং বিএনপি তো একমত হয়েছিল, বিএনপি আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। এটা কিন্তু 30 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী বলে নাই। বুঝতে পারছি। ফয়সাল পারভেজ, তাহলে একটা প্রশ্ন রাশিদ খান যদি আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনার কাছে প্রশ্ন, আপনি কি আসলে নতুন সংবিধান চান নাকি এই সংবিধানের সংশোধন চান? তারা সমস্যা, দেখেন, আমরা এই সংবিধানের সংস্কার চাই। সংস্কার মানে কি? মানে আপনি যে সংস্কার চাচ্ছেন, সংস্কার মানে কি? আপনার সেই সংস্কারের অর্থটা কি আসলে? আমি কোনোভাবে সংবিধান সংশোধন করা আমার সুযোগ নাই। বিএনপি আমি বলছি যে আপনার সংস্কারের অর্থটা কি? আপনি বলছেন যে সংশোধনের কোনো সুযোগ নাই, আপনার সংস্কারের অর্থটা কি? নতুন সংবিধান? আপনি স্পষ্ট করেন, নতুন সংবিধান কিনা? আমার সংস্কারের উদ্দেশ্য হলো জুলাই সনদে যে 84টি সংশোধনের কথা বলা হয়েছে, সেগুলো সংস্কারের মাধ্যমে। আমি আপনাকে যেটি বলি সেই উত্তর দেন। আপনি কি নতুন সংবিধান চান? আপনি কি নতুন সংবিধান চান? আমি নতুন সংবিধান উনি স্পষ্ট করেছে, উনি বলেছেন যে 84টা যেই বিষয়গুলো, আমি সেই সংবিধান চাই। আমার 84টা যে বিষয় আছে, শুনেন, 84টা বিষয়ের মধ্যে তো অনেক বিষয় ডিবেট আছে। জামাত অনেক বিষয়ে তাদের একমত আছে, অনেক বিষয়ে তাদের কিন্তু ভিন্নমত আছে, বিএনপিরও আছে। ভোট চেয়েছে, নির্বাচন হয়েছে। বুঝতে পারছি। আর এই জটিলতা থেকে যদি শামসুল রিটন আপনি আমাদেরকে একটু উদ্ধার করেন, কারণ বলা হচ্ছে জুলাই সনদে সব মানে মাথায় রেখে শপথ নেওয়া হয়েছে, নাকি এক্সিস্টেন্ট যে কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, সেটা মাথায় রেখে শপথ নেওয়া হয়েছে। যেটা আসলে মুস্তাফা ফয়সাল বললেন যে জুলাই সনদের ধারাবাহিকতায় আসলে শপথ নেওয়া হয়েছে। আমি এই ফাঁকটা ঠিক বুঝতে পারছি না, মানে জুলাই সনদের ধারাবাহিকতা মানেটা কি? বর্তমান সংবিধানে নিচ্ছি না, ধারাবাহিকতার আলোকে নিচ্ছি, একটু ব্যাখ্যা দেবেন। এবং গলত থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি একটা প্রশ্ন করেছি, সেই প্রশ্নের আরেকটা অংশ রাশেদের কাছে আছে, সেটা করব। আজকে মানে আসলে বিরোধী দল তো বিরোধিতাই করবে, এবং বিরোধী দলের যে ভূমিকা সংসদীয় গণতন্ত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় বিরোধী দল সেই জায়গা থেকে তাদের যে বক্তব্য এবং তাদের যে স্পষ্টতা, আপনি নিয়মিত সংবাদ পড়েও অথবা সংবাদ ভিত্তিক অনুষ্ঠান করার পরেও এই ব্যাপারটি স্পষ্ট না, আমিও স্পষ্ট না। কারণ আমি অনেককে জিজ্ঞেস করে দেখেছি, তারাও স্পষ্ট না। তারা অনেকেই, যদিও সংশোধন এবং সংস্কার শব্দটির যে ডাইমেনশন, এটা খুব কাছাকাছি, তবে এক না, অর্থটা এক না। এবং সেই কারণে হ্যাঁ, রাশেদ যে প্রশ্নটি বিএনপির পক্ষ থেকে জামাত ইসলামকে করছেন, জামাত ইসলামের উনি ঢাকার একজন নেতা,
খুবই গুরুত্বপূর্ণ মানুষ, তাহলে পেশায় ডাক্তার হলেও তিনি কিন্তু খুব স্পষ্ট করে অনেকগুলো জিনিস মেনশন করছেন। উনি আমাকে জামাতের অবস্থানটা সম্পর্কে বুঝতে একটু সাহায্য করেছেন। এই ব্যাপারটি আসলে সাধারণ মানুষ এখনো ভালো মতো বুঝতে উঠতে পারেনি, অথবা এই রাজনীতির মধ্য দিয়ে মানুষ বুঝবেন আসলে বিতর্কগুলো, এবং রাজনীতি খুব সহজ সরল ভাষায় যে কথাগুলো সচরাচর বলা হয় ওইসব ভাষা দিয়ে কিন্তু আর চলবে না। সামনে যে রাজনীতিটা, মানে এখানে মানুষকে কথা হচ্ছে, বিশ্লেষণ মানুষ করতে তো হবে। যখন ভোট দিয়েছে গণভোটে, মানে বিশ্বাস করুন যখন আমরা লাইনে দাঁড়াচ্ছিলাম, আমি নিজে গণভোটের ব্যাখ্যাগুলো আমার আগে পিছিয়ে যারা ভোট দিতে আসছিল তাদেরকে আমরা বোঝাচ্ছিলাম। আপনি শিওর আপনি যখন ভোট দিতে যাবেন আপনি এই কাজটা করবেন, যারা বুঝছে না তাদেরকে বোঝাবেন। কিন্তু আপনার মনে হয় কিনা যেখানে আমি খোদ 4টা প্রশ্নই ঠিক মতো বুঝতে পারছি না, আমি কেবল একটা জিনিসই বুঝতে পারছি, আমি পরিবর্তনটা চাই, তখন সেটা সংবিধান হোক, সংশোধন হোক আর সংস্কার হোক, তাতে আসলে কি যায় আসে? না, এখন কথাটা হচ্ছে পরিবর্তনটা তো পরে আসলে। শুনেন, এখানে রাশিদ যে কথাটা বলেছেন যে 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 নোট অফ ডিসেন্টগুলো ছিল এগুলো যে তুলে দেওয়া হলো, এবং 68 থেকে 4টার মধ্যে আমি এখন বিশ্লেষণ করার প্রয়োজন নেই, এবং আপনারা সবাই মোটামুটি জানেন 4টার মধ্যে পরস্পর বিরোধী না থাকলেও 4টা ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। এখন কথাটা হচ্ছে যে অনেক মানুষ তো এই 4টাতে একমত হবেন না, অথবা তাহলে 4টা প্রশ্নের উপরে কিভাবে একটি গণভোট হয়, এইটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ এই- অথবা না দিয়ে বলতে হবে, এখন বাইনারি কথা হচ্ছে যে ওই যে পিঁপড়ার আর গুড়ের যে স্টোরিটা, অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো সংঘর্ষ বাঁধাতে হয়, তাহলে আপনি যদি ওখানে একটু গুড় লাগিয়ে দিয়ে আসেন, তাহলে পিঁপড়া আসবে, পিঁপড়া আসার পর সেখানে কুকুর ঘেউ ঘেউ করবে, কুকুরের সঙ্গে অন্যান্য প্রাণী আসবে, যানজট লেগে যাবে, এখন সেখানে রীতিমতো একটা ক্যাচার লেগে যাবে। আমার মনে হয় যে আমাদের বুদ্ধিজীবীরা এই পেঁচাল লাগিয়ে দিয়ে গেছে। অনেক বড় একটা পেঁচার লাগিয়ে দিয়ে গেছে, এবং আমাদের বুদ্ধিজীবীদের দায় এত কম জনগণের প্রতি। এবং 72-এর সংবিধান অত মধুর কোনো সংবিধান নয়। 72-এর সংবিধান একটা আগাগোড়া ফ্যাসিস্ট আইকন মুজিব সরকারের রেখে যাওয়া একটা দলিল, যেটি ওই সরকার রচনা করে নাই, সেদিনের গণপরিষদও রচনা করে নাই। কারণ 13-14 দিনের মধ্যে পৃথিবীর কোনো সংবিধান গণপরিষদে পাস ছড়ে ফেলে হতে দেওয়া পারে ঠিক হবে? না। ছুড়ে ফেলে দেওয়া সেটা রাজনীতিকরা করবেন। রাজনীতিকরা কি করবেন সেটা সংসদ। দেখুন, দেশে গণতন্ত্রের একটা ধারাবাহিকতা থাকতে হবে। আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই বিতর্কের মধ্য দিয়ে, বিতর্কটার রুট হচ্ছে সুশীল সমাজ এই বিতর্কটা লাগিয়ে দিয়ে গেছেন, এবং সুশীল সমাজের প্রতি যে মানুষের, সুশীল সমাজের সরকারের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছিল, এটাও তার একটা কারণ ছিল। যে অপ্রয়োজনীয় অসংখ্য বিষয় নিয়ে আলোচনা করে, প্রয়োজনীয় অনেক বিষয় এবং অপ্রয়োজনীয় অনেক বিষয় নিয়ে আলোচনা করে সময়ক্ষেপণ, মূল কতগুলো ইনস্টিটিউশনাল ব্যাপার ছিল সেগুলোর উপর সুশীল সমাজ যদি প্যাচ বাঁধায়, আমাদের রাজনীতিবিদরা কি বুঝতে পারছেন না এটা তাদের মধ্যে সেই গুড় দিয়ে না, দেওয়ার মতো? রাজনীতিবিদরা বুঝতে যদি সহজ হতো তাহলে তো আপনি আমি আমরা আমজনতা সবাই খুব সহজভাবে বুঝে ফেলতে পারতাম। কিন্তু আমাদের একটা জিনিস অ্যাপ্রিশিয়েট করা দরকার, জি। রাজনৈতিক বিতর্ক রাজনীতিকরা মীমাংসা করবে, রাজনীতিকরা বসবে, ন্যাশনাল কনসেনসাস ডেভেলপ করবে, আবার বিতর্ক করবে। আবার দেখুন, আন্তর্জাতিক চুক্তি হয়েছে ইরান যুক্তরাষ্ট্র, তাই না? এই যে 15 দিন না যেতেই আবার কিন্তু লেগে গেল। তার মানে হচ্ছে যে ডিপ্লোমেসিও থাকবে, চুক্তিও থাকবে, সবই থাকবে। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও ওই সহজ সরল রেটরিক কথাবার্তা বলে কিন্তু আর রাজনীতি চলবে না। এখানে সংশোধন মানে কি, সরকারি দলের যে রাজনৈতিক ক্ষমতা আছে, কর্মী বাহিনী আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে, সে এনগেজমেন্ট আছে, তাদেরকে সংশোধনের ব্যাপারটা সেই ধারাবাহিকতা মানুষকে কনভিন্স করতে হবে। জি। অ্যাটলিস্ট নেতা কর্মীদের কনভিন্স করতে হবে যাতে তারা সাধারণ মানুষের মধ্যে। আপনার বক্তব্য পড়ছি, আর কিন্তু জামাত আপনি ইসলামও শুধুমাত্র একই কাজ করছে, হ্যাঁ। কিন্তু একটা জায়গায় তো সলিউশন লাগবে। একটা জিনিস বুঝতে হবে, গণতন্ত্রের ধারাবাহিকতা রাখতে হবে। এবং গণতন্ত্রের মূল্যবোধটা কি? গণতন্ত্রের মূল্যবোধ হচ্ছে আপনি আমি ডিবেট করব, আমরা বিভিন্ন দল ডিবেট করব, কিন্তু সংসদীয় নর্মস অনুসারে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি ওটাকে অ্যাপ্রিশিয়েট করা না হয়, তাহলে তো গণতান্ত্রিক অগণতান্ত্রিক প্রক্রিয়ার এই মধ্যে আমরা আলাপটা শেষ ঢুকে করবো শুধু পড়ব। আপনার একটা মন্তব্য নিয়ে, সেটা হচ্ছে আজকে যে ঘটনাটা ঘটলো, ইনফ্যাক্ট রাত 12টা যেহেতু বেজে গেছে, আমি বলতে পারি যে গতকালে যে ঘটনাটা ঘটলো, পার্লামেন্টে সংবিধান সংশোধন কমিটির প্রস্তাব উত্থাপন হলো, পাশ হয়ে গেল 12 সদস্যের, সেখানে 5টি আসন রাখা হয়েছিল বিরোধী দলের, কিন্তু বিরোধী দল সংশোধন চায় না, তারা সংস্কার চায়। এই যে ওয়াকআউট তারা করলো এবং পাশ যে হয়ে গেল, সমাধানটা কি মানে ইজি হওয়ার সম্ভাবনা আপনি দেখেন নাকি জটিল হলো পরিস্থিতি? না, এটাই সংসদীয় চর্চা। জি, ইভেন এটা তো অনেক বড় ইস্যু, এটা অনেক বড় একটা ব্যাপার। এবং এটাকে যদি বিশেষ করে গণভোট এবং এই জুলাই সনদের আলোকে সংস্কার, এটা অনেক অনেক বড় ইস্যু। এটাকে যদি রাইটলি অ্যাড্রেস করা না হয়, তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ পুরোপুরি মসৃণ নাও থাকতে পারে। এই শব্দটা বুঝতে হবে। এবং আজকে ফ্যাসিবাদী শক্তিগুলো যে ফুসফাস করছে, এটার মধ্যে কিন্তু রুট আছে। আপনি যতই ডিবেট করুন না কেন, রাজনৈতিক দলগুলোকে মাঝে মাঝে টেবিলে বসতে হবে এবং মানুষকে আশ্বস্ত করতে হবে
যে ওভারনাইট আমরা সমাধান করতে তারা তো পারবো না। ওয়ার্কআউট করছে, তারা তো বলছে না, যে ওয়াকআউটটি আমরা বিরোধী দলের অধিকার। হ্যাঁ। ওয়াকআউটটি বিরোধী দলের অধিকার, এবং যেই অধিকার অধিকার তারা আছে, প্র্যাকটিস কিন্তু করছে, একটা কমিটি, যে কমিটি নিয়ে পক্ষ বিপক্ষ, মানে দেশের ভবিষ্যৎ যে কমিটির উপর ডিপেন্ড করতেছে, যে কমিটির উপর ভিত্তি করে সংবিধান সংশোধন হবে নাকি সংস্কার হবে, সেই সলিউশনটা আসবে, সেখানেই তো অনুপস্থিত বিরোধী দল। না, বিরোধী দল তো এখানে আমার মনে হয় যে নোক্তা দেওয়ার কথাটা আমরা বুঝি না, হ্যাঁ। বুঝি তো, তাই না? এটা এই যে ওয়াকআউট করাটা হচ্ছে বিরোধী দলের অধিকারগুলোর মধ্যে একটা অধিকার, এবং বিরোধী দল এই ক্ষেত্রে অনেক বড় একটা নোক্তা দিয়ে রেখেছে। এই নোক্তাটা মীমাংসার জন্য সংসদ, শুধু হাউস, ইন হাউস যথেষ্ট জায়গা নাও হতে পারে। আচ্ছা। রাজনীতিকদের জন্য মীমাংসার জায়গা হচ্ছে পুরা দেশ। জি। সে মানুষকেও এঙ্গেজ করতে পারে, কনসালটেশন করতে পারে, বিশেষ অধিবেশন করতে পারে, অনেকগুলো ওয়ে আছে। এবং কমিটিতে আজকে বিরোধী দল চলে গেল, আগামীকালকে আবার আসবেন। বুঝতে পারছি, এখানে আসলে হতাশার কিছু নেই, পাওয়ার এটা অনেক বড় কিছু ধরনের আছে। প্রক্রিয়া, আমি একটা বিরতিতে যাব, এই নিয়ে আলাপ আপাতত এই পর্যন্তই থাকুক। আমি বিরতির পর ফিরে এসে রাশেদ খান, আপনি পরপর বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেটা আসলে অনেক জায়গায় আলোচনাও হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে, সেগুলোর প্রেক্ষাপটে একটু জানার চেষ্টা করবো। আপনি বলেছেন জামাত নামের হাঙর এনসিপিকে গিলে ফেলেছে। মানে প্রথম কথা হচ্ছে, এনসিপি তরুণদের রাজনৈতিক দল, তারা রাজনীতি সচেতন, তাদেরকে গিলে ফেলাটা কি এত ইজি হবে কিনা, আমি আপনার মন্তব্য তো জানবো, এবং আশা করি ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ আপনি আছেন, আপনার মন্তব্য জানার চেষ্টা করবো। ছোট রাশেদ খান, দুটো বিষয় একটু জানার চেষ্টা করব, যে দুটো নিয়ে দেশ রূপান্তর আর একটা পত্রিকা আমরা দেখতে পাচ্ছি, সময়ের আলো, তারা প্রতিবেদন তৈরি করেছে। আপনি বলেছেন জামাত নামের হাঙর এনসিপিকে গিলে ফেলেছে। মানে প্রথম কথা হচ্ছে, এনসিপি তো তরুণদের রাজনৈতিক দল, এবং তারা আসলে এই নতুন বাংলাদেশে যারা আসলে তৈরি করার ক্ষেত্রে আন্দোলনটা করেছিল, তাদের ফ্রন্ট লাইনার যারা ছিল, তাদেরই একটা সংগঠন আমরা দেখতে পাই। তাদেরকে গিলে ফেলা কি এত সোজা? দেখেন, ইরান থেকে ফিরে এসেই এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হবে। জি। তার প্রেক্ষিতে মূলত আমার এই বক্তব্য। এনসিপি এখনো পর্যন্ত বাংলাদেশে যে রাজনীতি করছে, হ্যাঁ তারা ভালো করছে, মাঝে মধ্যে খারাপ করছে, কখনো জামাতের সাথে আমাদের এনসিপির আমরা দেখেছি তাদের উত্থান পতন। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল যে ৭১-এর দায় যাদের আছে তাদের সাথে আমরা জোটে যাব না। এনসিপি জামাতকে বলেছিল যে জামাত সংস্কারের নামে, পিআরের নামে প্রতারণা করছে। নাহিদ ইসলাম নিজে এই কথা বলেছিল। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি জামাত সম্পর্কে যে মন্তব্য করেছিল, যে জামাত সংস্কারের নামে ভণ্ডামি করছে, জামাত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী একটি দল, জামাত ভারতের এক্সটেনশন, এই কথাগুলো বলা হয়েছিল। এবং ওই সময় মূলত বিএনপির সাথে এনসিপির আসন নিয়ে আলোচনা চলছিল। তো জামাতের বিরুদ্ধে বলে মূলত এনসিপি আসন ভাগিয়ে বেশি নিতে চেয়েছিল। কিন্তু যখন দেখলো যে বিএনপি আসলে 4টি আসনের বেশি দিতে চায় না, তখন তারা বিএনপির বিরুদ্ধে বলা শুরু করলো এবং জামাতের কোলে উঠলো। দেখবেন যে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি এবং জামাতের মধ্যে অনেক ডিবেট। সেই সময় জামাতের সেক্রেটারি জেনারেল নিজে বলেছিল যে বাপের থেকে বেশি বাড়তে চেও না। নানান মত পার্থক্য আমরা দেখেছি। তো যাই হোক, তারা এখন বলছে যে আমরা আসলে সংস্কারের দাবিতে আমরা ঐক্যমতে এসেছি, আমরা এটা আসলে কোনো আদর্শিক জোট নয়, কোনো সমস্যা নেই, হতেই পারে। কিন্তু কথা হলো, যে সময় আপনি বলবেন যে বিএনপিকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে, বঙ্গোপসাগরেও বিএনপির জায়গা হবে না, তখন তো আমাকে আমার প্রতিবাদ জানাতে হবে। সেই প্রতিবাদের অংশ হিসেবে আমি সেই অতীত সেই বক্তব্যগুলো স্মরণ করিয়ে দিয়েছি। দেখেন, হ্যাঁ, শুরুতে এনসিপির একটি উত্থান হয়েছিল গত বছরের যে জুলাই পদযাত্রা, সেখানে কিন্তু আমরা দেখেছি অসংখ্য মানুষ, মায়েরাও তাদেরকে দেখতে এসেছে। এইবারে জুলাই পদযাত্রা মানে এনসিপি দাবি করছে যে আমাদের বসন্ত চলছে। আমি দেখলাম যে এইবারে জুলাই পদযাত্রায় এনসিপির গুটি বসন্ত শুরু হয়েছে, খরা নেমে এসেছে, বৃষ্টির মধ্যে এনসিপির খরা চলছে। তো এই জন্য আমার আবার দেখবেন ডাক্তার যারারা তারা কিন্তু পদত্যাগ করেছে, যারা দেশের বাইরে থেকে মানে বিদেশে ছিল জুলাই গণঅভ্যুত্থানের সময়, এনসিপির সম্ভাবনা দেখে নতুন রাজনীতি করার জন্য বাংলাদেশে চলে আসলো। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যারের মতন মুক্তিযুদ্ধের সময় চলে আসলো। সেই জুলাই গণঅভ্যুত্থানের সময় কিন্তু অনেকে গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য তারা দেশে চলে এসেছে, এনসিপিতে পরবর্তীতে যুক্ত হয়েছে। কিন্তু তারা যে সময় দেখলো যে একটা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে, যে শক্তির সাথে যাওয়ার কথা ছিল না, তাদের সাথে এনসিপি হাত মেলাচ্ছে, তারা কিন্তু এনসিপি ছেড়ে চলে এসেছে। এই জন্য আমি আজকে বলেছি যে জামাত নামক, এই জন্য আজকে আমি এই কথা বলেছি, জামাত নামক হাঙর এনসিপি কে গিলে খেয়েছে। দেখেন, আরেকটা কথা আমি বলেছি, সেটি হলো আজকে যে এই যে সকাল বিকাল বিভিন্নভাবে গণঅভ্যুত্থানের হুমকি দেওয়া হচ্ছে, বিপ্লবের হুমকি দেওয়া হচ্ছে, বিএনপির পতনের হুমকি দেওয়া হচ্ছে, আজকের বাংলাদেশে বিএনপি ছাড়া কোন দলের সক্ষমতা আছে আওয়ামী লীগকে ট্যাকল দেওয়া?
একমাত্র বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কারণেই আওয়ামী লীগ কিন্তু রাজনীতিতে তারা কিন্তু কিছুই করতে পারতেছে না। এখন যদি বিএনপি এনসিপির নেতাদেরকে পাহারা না দেয়, এই আওয়ামী লীগের নেতারাই তো এনসিপিকে এই প্রশ্নটা বলে অনেকে তারা জানতে চাইবে, যদি বিএনপি আওয়ামী লীগ এভাবেই ট্যাকেল দেওয়া ক্ষমতা রাখে, তারা গেল 15 বছর ধরে কেন বিএনপি এভাবে গুম খুনের শিকার হবে? তারা তখনই ফাইট করতে। না, আমি যে লাইনটা বলছিলাম শেষ করি। জি। যদি বিএনপি আওয়ামী লীগের নেতাদেরকে ট্যাকল না দেয়, তাহলে এই আওয়ামী লীগের নেতারা কিন্তু এনসিপিকে গিলে খেয়ে ফেলতে পারে। জি, আমি এই কথা আজকেও বলেছি। দেখেন, হ্যাঁ, আওয়ামী লীগ তো আসলে 16 বছর দমন পীড়ন করেছে, জামাতকে করেছে, আমাদেরকে করেছে, বিএনপিকে করেছে। কিন্তু জামাতের পক্ষ থেকে জামাত কিন্তু সর্বপ্রথম জামাতের আমির বলেছে যে এক ফ্যাসিস্টকে হটিয়ে আর এক ফ্যাসিস্টকে আমরা ক্ষমতায় আনবো না, বলেছে না? এমনকি বিএনপি কে সংস্কার বিরোধী, বিএনপি প্রতারক, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এই কথাগুলো তারা বলেছে। আর এই কথাগুলো বলার মধ্য দিয়ে বিএনপিকে ভিলেন বানানোর একটা অপচেষ্টা তারা করেছে। এই কাজগুলো তো তারা করেছে। যে জুলাইয়ের যদি ঐক্য বিনষ্টের কথা বলেন, সেই ঐক্য বিনষ্ট সবার আগে জামাত ইসলাম করেছে। প্রথমত জামাত ইসলাম এনসিপির সাথে গাদ্দারি করেছে, এনসিপির সম্ভাবনাকে কিন্তু জামাত ইসলাম গলা টিপে হত্যা করেছে। আমি একটু ডক্টর ফয়সাল পারভেজের কাছে যাই এবং এনসিপি কি নিশ্চয়ই হজম হয়ে গেছে কিনা এটা জিজ্ঞেস করতে পারি। যেমন আপনি প্রশ্ন করে দেন। না, এখন তো হজম হয়ে গেছে, এখন তো এনসিপি কে নতুন দল মনে করে না, সবাই মনে করে জামাত আর ফয়সাল এনসিপি। পারভেজ, আমি একটু ওনার বক্তব্যটা শুনি। আপনি পুরোটা শুনলেন। জামাত নামের হাঙর এনসিপি কে গিলে ফেলেছে, এটা রাশেদ খান বলেছেন বোধহয় ঘন্টা 10 আগে। যদি সেটাই হয় তাহলে এতক্ষণে তো হজম হয়ে যাওয়ার কথা, মানে অথবা বদহজম। অথবা বদহজম হয়ে যাওয়ার কথা। মানে একটু ব্যাখ্যা করবেন আসলে জামাতে ইসলামী এনসিপি কে নিয়ে আসলে কি ফিল করছে? কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি যখন একটা কথা বলছে, সেটা নিশ্চিতভাবে আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, যেহেতু 11 দলের মধ্যে তারাও আছে। সংক্ষেপে জি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির কথাকে গুরুত্ব দিয়ে অনেক কিছু বলার কোনো সুযোগ আছে বলে মনে করি না। তার বিভিন্ন সময় বক্তব্য পক্ষে বিপক্ষে অনেক মিথস্ক্রিয়া আছে, এটা আলোচনা সমালোচনা পর্যালোচনা আছে, আমি সেদিকে যেতে চাই না। আসলে জামাত ইসলাম আর এনসিপি এমন কোন রাজনৈতিক দল নয় যাকে নির্ভর করে জামাতকে চলতে হবে। সুতরাং তাকে এনসিপি জামাতের কিংবা জামাতের এমন কোন ক্ষুধা নেই যে এনসিপি কে তাকে খেতে হবে। মূল বিষয় হলো এনসিপির প্রয়োজনে তার জামাত ইসলামের কাছে এসেছে। এনসিপি বিএনপির কাছে গিয়েছিল নাহিদ হাসান যখন পিআরআই বিরুদ্ধে কথা বলেছে। ইট ওয়াজ ভেরি আনফরচুনেট যে পিআর ছিল একটি সংস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাংলাদেশকে ব্যালেন্স করা, রাজনীতি ব্যালেন্স করা। আজকে যে 2/3 মেজরিটির কারণে যে সমস্যাগুলো হচ্ছে, এটা যদি পিআর থাকতো তাহলে এই সমস্যাগুলো হতো না। যখন পিআর নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিরা কিংবা নাহিদ ইসলামরা যখন জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, তখন তার বিএনপির সাথে বিভিন্ন আমার যতটুকু স্মৃতি পড়ে, কারণ আমি যখন নির্বাচনী মাঠে তখন ব্যস্ত ছিলাম, আমার যতটুকু মনে পড়ে তখন তারা এটা নিয়ে আলোচনা করছিল। তারা যখন হতাশাগ্রস্ত হয়েছে, পায়নি, তারপরে জামাতের কাছে এসেছে। জামাত ইসলামকে এনসিপির দরকার নেই, বরং আমি মনে করি যে জুলাইয়ের মধ্যে যে বাংলাদেশ এসেছে, এই বাংলাদেশকে যদি আমরা সামনে দিকে এগিয়ে নিতে চাই, যেহেতু তারা জুলাই বিপ্লবে তাদের একটা ভূমিকা ছিল, এই যুবকদের ভূমিকা ছিল, তাদেরকেও সাথে নিয়ে পথ চলাটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি তার ধারাবাহিকতায় তারা সহযোদ্ধা হিসেবে আছে। এখানে ছোট মাছ বড় মাছ, হাঙ্গর কিংবা চুনোপুটি এগুলো কোনো বিষয় নাই। আমি মনে করি আগামী দিনে বাংলাদেশকে যদি আমরা চালাতে চাই, সবাইকে মিলে চলতে হবে। সেই জায়গা থেকে আমি মনে করি জামাত এবং এনসিপি যারা একসাথে কাজ করছে, আরো ছোট ছোট দলগুলো একসাথে কাজ করছে এবং বিরোধী দল হিসেবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এটি বাংলাদেশের জন্য অবশ্যই ইতিবাচক হবে এবং মঙ্গলজনক হবে। খুবই চমৎকার বক্তব্য। এবং ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, সময় থাকলে আমরা আলাপটা দীর্ঘ করতাম, আপাতত এটা নিয়ে কারণ আন্তর্জাতিক ইস্যু রয়েছে। অনেক ধন্যবাদ। এই প্রশ্নের রাশেদের কাছে একটা প্রশ্ন, বিএনপি কি গণপরিষদকে খেয়ে ফেলছে কিনা? আচ্ছা, আমি 1 মিনিটে বলি। আপনি 1 মিনিটে পারবেন না, আমি জানি। 1 মিনিটে পারবো। আচ্ছা, শোনেন, বিএনপি সবসময় সংবিধানের সংস্কার, সংশোধন এগুলো চেয়েছে। এখন যেহেতু একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত কমিশনে সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়ে গেছে, বিএনপি যদি নতুন করে একই আলোচনা করতে যায়, তাহলে রাষ্ট্র পুনর্গঠনের জন্য বিএনপির যে পরিকল্পনা, সেটা কিন্তু বাস্তবায়িত হবে না। আপনি দেখছেন না যে এখন কিন্তু সংবিধান নিয়ে, জুলাই জাতীয় সনদ নিয়ে, গণভোট নিয়ে সংসদে প্রতিনিয়ত ডিবেট হচ্ছে। দেখেন, বাজেট অধিবেশনে সেখানেও কিন্তু এই জুলাই জাতীয় সনদ, নানান প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। তার মানে কি, বিএনপি এখন জামাতের পিছনে, জামাত যে দাবি করবে সেই দাবির সাথে বিএনপি তাল মিলিয়ে বিএনপি সময়টা নষ্ট করবে না। বিএনপি যদি সময়টা নষ্ট
নষ্ট করে জনগণের জন্য বিএনপি কিছুই করতে পারবে না। জামাত এবং এনসিপির পরিকল্পনা হলো বিএনপি যাতে কিছু না করতে পারে সেই জন্য একের পর এক মীমাংসিত ইস্যু নিয়ে তারা ডিবেট না করছে। এখনই আলাপে যাবো না, তাহলে অবশ্যই মোস্তফা ফয়সাল পারভেজের একটা বক্তব্য আমাকে নিতে হবে, কিন্তু এখন খুব চমৎকার জায়গায় এসে শেষ হলো। অনেক ধন্যবাদ, নিশ্চয়ই সামনে আবার কথা হবে ডক্টর পারভেজ। এবং এরপর যে আন্তর্জাতিক অঙ্গন নিয়ে কথা বলতে চাই, দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। একজন আমাদের প্রতিনিধি কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তী দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছেন, আর একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। দুজনকে স্বাগত জানাচ্ছি। সত্যজিৎ, একটা সেনসিটিভ বিষয়, সংবেদনশীল বিষয়, একটু ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতেই চাই, কারণ আপনি ভালো বলতে পারবেন যেহেতু আপনি সেখানে আছেন। কলকাতা বিমানবন্দরের পাশে 136 বছরের পুরনো একটি মসজিদ, যে মসজিদটা আসলে গেল শুক্রবারও জুমার নামাজ হয়েছে, শনিবার থেকে সেখানে নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে 1890 সালে মসজিদটা স্থাপিত হয়, আর বিমানবন্দর স্থাপিত হয় তারও অনেক পরে 1924 সালে। কিন্তু তারপরও শুধুমাত্র বিমানবন্দরের আসা যাওয়া 8 নম্বর গেটটা দিয়ে যেহেতু প্রবেশ করে, সে কারণে আসলে মসজিদটা নামাজ পড়া বন্ধ করা হলো, নিষেধাজ্ঞা দেওয়া হলো। একটু ব্যাখ্যা দেবেন, আমরা কি সঠিকটা জানতে পারছি নাকি সঠিক অন্য কিছু? জি। দেখুন, একদমই ঠিকই বলেছেন আপনি। যেটা বিষয়টা হলো যে এই যে বিমানবন্দর, কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর, এবং এই বিমানবন্দরের যে জরুরি অবতরণের যে রানওয়ে, সেই জরুরি অবতরণের রানওয়ে যেটি 8 নম্বর গেট দিয়ে ঢোকা এবং বেরোনো হয়, এবং এই রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরত্বে এই মসজিদ। এবং এই মসজিদ শুধু নয়, অতীতে কিন্তু এই জায়গায় আরো বেশ কিছু আবাসন ছিল, অর্থাৎ ভবন ছিল এবং মন্দিরও ছিল। ধীরে ধীরে সেগুলো সরানো হয়, মন্দির সরানো হলেও মসজিদ সরানো হয়নি। এবং সে কারণেই কিন্তু দীর্ঘ কয়েক দশক ধরে বিমানবন্দরের যে জরুরি অবতরণের যে দ্বিতীয় রানওয়ে, তার যে সম্প্রসারণ, সেই সম্প্রসারণের কাজ বন্ধ ছিল। এবং এটা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের আগে কিন্তু জ্যোতি বসু ছিলেন যিনি মুখ্যমন্ত্রী, পরবর্তীতে বুদ্ধদেব ভট্টাচার্য, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে রাজ্য সরকারের এই নিয়ে আলোচনা চলে, কিন্তু কোন সরকারি বিষয়টি নিয়ে কখনো মীমাংসা করতে পারেনি। আর সে কারণেই কিন্তু এই যে জরুরি অবতরণের দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের কাজ বন্ধ থাকে। এবং এর মতো অবস্থায় যখন মে মাসে পশ্চিমবঙ্গের সরকার বদল হয়, তারপর দেখা যায় যে বিমানবন্দর কর্তৃপক্ষ, রাজ্য সরকার এবং মসজিদ যে কমিটি, সেই মসজিদ কমিটি সেখানে কিন্তু তারা একটি বৈঠক করে এবং একটা সিদ্ধান্ত প্রাথমিকভাবে নেওয়া হয়েছে যে এই মসজিদটি সরিয়ে বিমানবন্দরের যে জরুরি অবতরণের যে রানওয়ে, তার নিরাপদ দূরত্বে আনা যায় কিনা। এবং সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই যে কয়েকটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে যেহেতু মন্দিরে সরানো হয়েছে, এখানে মন্দির ছিল, সেহেতু কিন্তু এই যে বাকরা মসজিদ যেটা, এবং এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা নামাজি অর্থাৎ যারা নামাজ পড়তে যেতেন তাদের বিশেষ পাস দেওয়া হতো এবং একটি বাসে করে নিয়ে যাওয়া নিয়ে আসা হতো। সেক্ষেত্রে যারা এলাকাবাসী, তাদেরও কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে অনেক ধরনের যাতায়াত, যেহেতু রানওয়ের মধ্যে পড়ে যাচ্ছে, একটা অবস্ট্রাকশন ছিল। তো সে কারণে সর্বসাধারণ যেহেতু আর কি যাতে করে নামাজ পড়তে পারে, সে কারণে এমন একটা জায়গায় রাজ্য সরকার দেবে যেখানে একটি মসজিদ তৈরি করা হবে, এবং সেখানেই মসজিদটি সরিয়ে আনার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং আলোচনা চলছে। এবং সে কারণেই শনিবার থেকে কিন্তু এই যে মসজিদে নামাজ, সেই নামাজ বন্ধ হয়েছে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন যে এই মসজিদে যাতায়াতের যে রাস্তা, সেই রাস্তায় অধিক বর্ষার কারণে নষ্ট হয়েছে। বুঝতে পারছি, মানে এইগুলো তো আসলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে। 136 বছরের পুরনো মসজিদে এতদিন সমস্যা হয়নি, হঠাৎ করে কেন এই সমস্যাটা হলো? তারপর প্রেক্ষাপটটা বুঝলাম। আমি শামসুল ইসলাম ছোট করে আপনার একটা মন্তব্য নেব। মানে আমরা তো সবসময় শুভেন্দু অধিকারীর কথা শুনলে অনেকে এটা ভাবছিলেন যে মুসলমান হিন্দু দুই সম্প্রদায়ের মধ্যে একটা অসন্তোষ তৈরি হবে। এই ঘটনার পর জিনিসটা আরো উস্কে যাবে কিনা? না, আমার মনে হয় সাংবাদিক সত্যজিৎ উনি যা বললেন সেটা একটা চিত্র। উনি এটা বলেছেন যে মন্দিরে সরানো হয়েছে, শুধু মসজিদ। হ্যাঁ, পুরো চিত্র উঠে এসছে। কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ধর্ম এবং ধর্ম প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় বক্তব্য, এগুলো অলওয়েজ সেন্সিটিভ। এখানে যুক্তি অথবা ঐতিহাসিক ধারাবাহিকতা এটা সবসময় সত্যের আলোকে, অনেক সময় জনমতের আলোকে সমানভাবে বিবেচিত হয় না। তো সেই কারণে এই প্রশ্নগুলো আসাটা খুবই স্বাভাবিক। যদিও কলকাতার আজকে একটা ব্যাপারে যদি আমি সাপ্লিমেন্ট করতে চাই, এই ব্যাপারে নয়, মমতা ব্যানার্জিকে যে আদালত বলেছে তিনি আর তৃণমূলের নেতৃত্ব প্রধান নেতা নিজেকে পরিচয় দিতে পারবেন না, এটার কোনো অ্যানালিসিস সত্যজিতের কাছে আছে কিনা সেটা একটু বলবেন ছোট করে। কারণ আমরা তো তৃণমূল বলতে মমতা ব্যানার্জিকে চিনি, সেই দলের অনেকে হয়তো এদিক ওদিক গিয়েছে, তাই বলে এটার ওখানকার রাজনৈতিক বাস্তবতা থেকে আদালত কি
ব্যবহৃত হচ্ছে নাকি, আদালতকে বলতে পারে এটা? কিংবা সত্যজিতের কাছ থেকে আরেকটু সত্যজিৎ, যদি জেনে নিই প্লিজ। please। হ্যাঁ, দেখুন, বিষয়টা হলো যে আমাদের যে সংসদীয় গণতন্ত্র আছে, সেই সংসদীয় গণতন্ত্রে কার দিকে সংখ্যাটা বেশি, এবং দেখা গেল যে সদ্য সমাপ্ত যে বিধানসভা নির্বাচন, সেখানে 80 জন কিন্তু বিধায়ক তৃণমূল কংগ্রেস পেয়েছিল, এবং এই দলের সুপ্রিমো ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে এখন বর্তমানে 70 জন বিধায়ক বেরিয়ে গেছে। তারা বলছেন যে আমরাই আসলে আসল তৃণমূল, এবং এই বিধানসভায় যেহেতু সংখ্যাগরিষ্ঠতা 80 জনের মধ্যে 70 জন, এবং তারাই বিরোধী দলনেতা নির্বাচন করেছে, এবং সেই মোতাবেক সেই তৃণমূলেরই একটা অংশ তারা কিন্তু আচ্ছা আচ্ছা, এবার একদম পরিষ্কার, একদম পরিষ্কার সত্যজিৎ, আমি একদম পরিষ্কার, কারণ হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্তটা এসেছে। অনেক ধন্যবাদ। আমি একটু অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামালউদ্দিন আপনার একটা মন্তব্য নিতে চাই। ইস্যুটা হচ্ছে আমরা জেনজি আন্দোলন হিসেবে নেপালকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতাম, যে একটা জেনজি আন্দোলন হলো নেপালে, খুব চমৎকার করে আসলে সরকার গঠন হলো, জেনজিরা পড়ার টেবিলে ফিরে গেল, প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র শাহ, এবং এটা নিয়ে আমরা টক শো করেছি যে দেখো নেপাল কতটা চিমচাম হলো। এখন দেখতে পাচ্ছি এই বালেন্দ্র শাহর পদত্যাগের জন্য তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছে। জেনজি আন্দোলন ইউটার্ন করার কারণটা কি আসলে নেপালে, কোন ভুলটা তারা করেছে? ধন্যবাদ। জেনজি আন্দোলনকে আমরা যে ট্রেডিশনাল যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে মিলাতে পারবো না। কারণ জেনজির যে এক্সপেকটেশন, সে এক্সপেকটেশন যদি তারা দেখে যে কথা এবং কাজের মধ্যে যদি মিল না থাকে, জি। তাহলে তারা যে কোনো সময় বেঁকে বসতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি আমাদের পরিবারের মধ্যেও যদি বলি, যেমন আমি যখন ছোট ছিলাম, আমার বাবা আমাকে যে কোনো ভাবে বুঝাতে পারতো, কিন্তু আমি তো আমার সন্তানকে যে কোনো ভাবে বুঝাতে পারি না। কারণ সে যখন দেখে যে বাবা আমার সাথে যে কথাগুলো বলছে সেটার সাথে বাস্তবে কোনো কিছু মিল নেই, তখন সে বাবার বিরুদ্ধেও আন্দোলন করে, বাবাকেও সে অপোজ করে এবং চ্যালেঞ্জ করে। তো সেই জন্য বালেন্দ্র সরকার তারা দায়িত্ব নিয়েছেন, জেনজিয়ে তাদেরকে ক্ষমতায় আসার জন্য সুযোগ করে দিয়েছেন। কিন্তু এর পরবর্তীতে দুইটা প্রেক্ষাপটে আমি এই বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে যে বালেন্দ্র সরকারের যে রাজনৈতিক এক্সপিরিয়েন্সকেও আমাদেরকে মূল্যায়ন নিতে হবে। কারণ হচ্ছে যে 2022 সালে বালেন্দ্র ক্ষমতায় আসেন মেয়র ইলেকশনের মাধ্যমে রাজনীতিতে, এবং 2026 সালে মার্চ মাসে একেবারে পৃথিবীর কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তিনি ক্ষমতায় গ্রহণ করেন। এটি একটা প্রেক্ষাপট, ওনার এক্সপিরিয়েন্সের দিক। সাথে সাথে আপনি নেপালের রাজনীতিকেও আপনাকে দেখতে হবে, এবং সেখানে যে প্রাকৃতিক যে অবস্থা সেটাকেও আপনাকে দেখতে হবে। কারণ অনেকগুলো সমস্যা যদি একটা তরুণ নেতৃত্বের কাছে যদি থাকে, সেগুলো সামাল দেওয়াটা কিন্তু একটা বড় কষ্টকর বিষয় হয়ে থাকে। কারণ হচ্ছে তিনি কাঠমান্ডু বেজ রাজনীতি করেছেন, পুরা নেপালের রাজনীতিকে, নেপালের প্রাকৃতিক অবস্থা। এখন দেখেন যে নেপালে কিন্তু প্রাকৃতিক ভাবেও একটা ভালনারেবল সিচুয়েশন আছে, বন্যা আছে, খরা আছে, সেখানে দারিদ্রতা, বেকারত্ব, এবং এই যে জেনজিরা কেন খেপে গেল, তারা দেখলো যে বাজেটটা আসলো, যে বাজেটে তাদের এক্সপেকটেশন ফুলফিল করার জন্য যেভাবে তাদের চাহিদা ছিল সেভাবে আসে না। আজকে আমাদের যে যারা জেনজিরা যারা আন্দোলন করে, তাদের কিন্তু এক্সপেকটেশন লেভেলটা হচ্ছে যে অনেক বড়। কারণ এই এক্সপেকটেশন লেভেলটাকে ফুলফিল করা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের কথাও বলতে পারি, বা অন্যান্য জায়গায় যত জায়গায় জেনজিরা আন্দোলন করে, সেই সব জায়গায় হচ্ছে যে তাদের এক্সপেকটেশন লেভেল। আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশে ইন্টারিম সরকারের সময় আপনারা দেখেন কত আন্দোলন হয়েছে, কতবার তাদেরকে ফেস করতে হয়েছে। তো এইটা একটা স্টেবল সময় যেতে একটু সময় লাগবে। তো সেই জন্য আমি মনে করি যে সরকারকে খুব কেয়ারফুলি ডিসিশন নিতে হবে, এবং জেনজিরা এখানে তাদেরকে ম্যানেজ করা, এবং কোনো কিছু বলে ম্যানেজ করাটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এবং ট্রেডিশনাল যে মুভমেন্ট, সে মুভমেন্ট থেকে জেনজি মুভমেন্টটা আলাদা, আলাদা, এবং তারা আসলে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করে বাস্তবতার সাথে সেটা মেলাতে চায়, না মিললেই কনফ্লিক্টটা তৈরি হয়। রাশেদ খান, 1 মিনিটের মধ্যে বলবেন একেবারে শেষের দিকে, মানে আমাদের আসলে কি শিক্ষাটা আমরা নেপালের প্রেক্ষাপট থেকে নেব? খুব সাবধানে তো পথ চলতে হবে, যেটা বুঝছি। দেখেন, নেপালে যে গণঅভ্যুত্থান হয়েছে আর বাংলাদেশের গণঅভ্যুত্থান, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। বাংলাদেশের গণঅভ্যুত্থানে পলিটিক্যাল পার্টিগুলোর ব্যাপক অংশগ্রহণ ছিল। যদি বাংলাদেশের গণঅভ্যুত্থানের দল হিসেবে আপনি এনসিপিকেই মনে করেন, এনসিপির সাংগঠনিক সক্ষমতা সরকার ফেলিয়ে দেওয়ার মতন কতটুকু আসলে আছে?
সুতরাং নেপালের বাস্তবতা আর বাংলাদেশের বাস্তবতা আসলে ভিন্ন। বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছিল সেটা আসলে কোনো দলের একক নেতৃত্বে বা ব্যক্তির নেতৃত্বে হয়নি, এই গণঅভ্যুত্থানে সবার ভূমিকা ছিল। আর যেহেতু বিএনপি একটা পুরাতন রাজনৈতিক দল, বিএনপির সাংগঠনিক সক্ষমতা রয়েছে, তো বিএনপিকে ওইভাবে বালেন্দ্র শাহকে যেভাবে আসলে ফেলিয়ে দেওয়ার একটা অবস্থা সৃষ্টি হচ্ছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকারের পতন এটা আসলে এত সহজ নয়। কারণ যেখানে আওয়ামী লীগের মতন বড় দল মাঠে তাদের কোনো অস্তিত্ব নাই, অন্যদিকে জামাত ইসলাম তারা বিরোধী দল হিসেবে থাকলেও কার্যকরী যে বিরোধিতা বা জনগণকে সম্পৃক্ত করার যে ধরনের মেকানিজম সেটা তাদের নাই, এবং তাদের ৭১-এর দায় রয়েছে। অন্যদিকে এনসিপি নিজেদেরকে তৈরি করতে পারে নাই। নানান বাস্তবতায় এখনো পর্যন্ত বিএনপি সরকার উইন উইন সিচুয়েশনে রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের কিছু সিদ্ধান্ত আসলে জনগণ সেই পরিবেশটা এখন নাই, অ্যাপ্রিশিয়েট যেহেতু করে ফেলেছে, সেক্ষেত্রে অসন্তুষ্ট নেই। কিন্তু শামসুল ইসলাম সবশেষ মন্তব্য নিয়ে আলাপটা শেষ করবো, যেটা আসলে প্রফেসর কামালউদ্দিন বললেন যে জেনজিরা আসলে আন্দোলন করে, কিছু প্রত্যাশা তাদের আছে, বাস্তবতায় মেলাতে চায়, যদি সেখানে না মেলে ছন্দপতন হয় তারা প্রতিবাদী হয়ে ওঠে। আমাদের এখনকার প্রেক্ষাপট কতটা প্রত্যাশা এটা মিলছে? শুধু নেপাল নয়, এটা শুধু নেপাল নয়, এটা শুধু নেপাল নয়, তিউনিসিয়া সহ যে 13টি দেশে আরব স্প্রিং হয়েছিল, যেসব দেশে ক্ষমতা গণেশ উল্টেছে, ফ্যাসিবাদ পতন হয়েছে, প্রথম দেশটি তিউনিসিয়াতেই 12 বছরের মাথায় সেই শক্তি কোনো না কোনো ফরম্যাটে ফিরে এসছে এবং বিপ্লবের শক্তি এখন জেলে এবং বিভিন্নভাবে ভুগছে। যেটা মিশরে ফাঁসি পর্যন্ত হয়েছে মুরসি, যিনি 40 বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে। সুতরাং ইতিহাসের আলোকে রাজনৈতিক দলগুলো তার মতো করে বিশ্লেষণ করবে এবং তারা আশাবাদ করবে, প্রকাশ করবে, জনগণকে আশ্বস্ত করবে যে এই যে গণতন্ত্রায়ন, সেই গণতন্ত্রায়ন শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই যে উদাহরণগুলো বললাম তার পাশাপাশি আরো বড় বড় কিছু উদাহরণ আছে। ছোট্ট 30 সেকেন্ডে বলে দিই। পর্তুগাল আমাদের মতোই কাছাকাছি, ইউরোপের একটু অর্থনৈতিকভাবে একটু ইয়েতে ছিল, ব্যাকফুটে ছিল। 32-এর আগে সালাজারের শাসনটা বেশি উপযুক্ত আলোচনার জন্য, কিন্তু তার আগে গণতন্ত্রায়নে আসার সময় 16 বছরে তাদের 45 বার সরকার পরিবর্তন হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় আসার পর। সালাজার গণতান্ত্রিকভাবে এসছে, কিন্তু 36 বছর শাসন করতে গিয়ে ভয়াবহ ফ্যাসিস্ট রূপ নিয়েছে। সব মানুষ অশিক্ষিত হয়ে গেছে, সব মানুষের সম্পদ তার পরিবার এবং গোষ্ঠীর কাছে চলে গেছে। এবং সে ক্ষমতাচ্যুত হওয়ার পরে এত বড় ফ্যাসিস্ট যে স্ট্রোক আক্রান্ত হওয়ার পর 6 বছর সে তখন অসুস্থই ছিল, কিন্তু তাকে মানুষ বিশ্বাস করাতে হয়েছে যে সে ক্ষমতায় আছে। যেমন এখন শেখ হাসিনাকে আমাদের মানে জনগণ এবং মিডিয়ার মাধ্যমে সে প্রমাণ করছে সে কোনো না কোনোভাবে আছে। অনেকগুলো দিক আছে, এর মধ্যে অনেকগুলো দিক আছে। আমার শেষ কথাটা হচ্ছে সংসদের শক্তি, দলের শক্তি, উন্নয়নের কার্যক্রম, কর্মসূচির বাস্তবায়ন, রাজনৈতিক বক্তব্য, অনেক কিছুর উপর অনেক কিছু হয়, মনে করা হয় এগুলোই হচ্ছে শেষ কথা। নো, জনগণই নির্ধারণ করে, এবং 5ই আগস্ট এবং জুলাইয়ের আন্দোলন জনগণের নিয়ামক, এবং কোনো পুলিশ আর কোনো বিডিআর কোনো সরকারকে রক্ষার জন্য আর গুলি করবে না। এটা কিন্তু জুলাইয়ের কারণটাই হচ্ছে জনগণের ভালোবাসা এবং জনগণের সমর্থন। ম্যাক্সিমাম হচ্ছে 5 বছর। এর মধ্যে কিন্তু আমি আজকে পুনাবের একটি প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদের এখানে ছিলাম, 50টি ইউনিভার্সিটির প্রতিনিধিরা ছিল, নানা রকমের জুলাই কেন্দ্রিক কার্যক্রমের তারা কিন্তু সেটিকে উদযাপন করেছে। সেখানে কেউ রাজনৈতিক বক্তব্য রাখেনি, যদিও বেশ কয়েকজন এমপি এসেছিলেন, অনেক মন্ত্রী আসার কথা ছিল হুইপিং এর জন্য। কিন্তু আমার মনে হয় রাজনীতিকরা জেনারেশনের ভাষা ভালো মতো বুঝতে পারছে না এবং সময়ের দাবিতে বলি। মূলত বিষয়টা হলো যে বিএনপি তার কমিটমেন্ট থেকে সরে যায়নি। জামাত ইসলাম বা এনসিপি যতই বিএনপি প্রতারণা করেছে, বিএনপি জুলাই জাতীয় সনদ মানছে না, জনগণ এগুলো কিন্তু বিশ্বাস করছে না। কারণ বিএনপি কিন্তু আগে যে কথা বলেছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার আগে পরে, গণভোট অধ্যাদেশের আগে পরে গণভোট নিয়ে, বিএনপি কিন্তু এখনো একই কথা বলছে যে আমরা জুলাই জাতীয় সনদের আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। এখন আমাদের যারা অপোজিশনে আছে তাদের কোনো রাজনীতি নাই। হ্যাঁ, তারা কোনো কিছু বলে মানুষকে আমাদের সময়টা একেবারে শেষ। আপনার বক্তব্যটা স্পষ্ট, সম্পর্কে মিথ্যাচার করছে। বিএনপি তার কমিটমেন্টে অনেক ধন্যবাদ রাশেদ খান আপনাকে, শামসুল ইসলাম আপনাকে, এবং অধ্যাপক কামালউদ্দিন আপনাকেও ধন্যবাদ। এবং হাতে সময় থাকলে নিশ্চয়ই আরো কয়েকটি ইস্যু ছিল আন্তর্জাতিক অঙ্গনে, সেগুলো নিয়ে আলাপ করতাম। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আপনাকে পাবো। দর্শক, এই ছিল আজকের 71 জানালে। আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে। থাকবেন আমাদের সঙ্গে।